ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। দাদুন, দাদুন, যেও না দাদুন, ও যে সাক্ষাৎ মৃত্যু। দাদুন, ফিরে এসো। দাদুন, দাদুন। তখনই একটা বাঘের মতো কুকুর লাফিয়ে পড়ল দাদুর ওপর। মনের অবচেতনে পুরাতন ভয়ের প্রতিচ্ছবি যে এভাবে ফিরে আসতে পারে কল্পনা করতে পারিনি। পুরাতন এই গল্প যেই বলেছে আর যেই শুনেছে তারা সবাই এক বীভৎস বিভীষিকাময় মৃত্যুর সম্মুখীন হয়েছে। কেউ তার মরণছ বলে বৈতরণী পার হয়ে গেছে, আর আমিও আমার পরিবার আজও এক রক্তাক্ত স্মৃতি নিয়ে বেঁচে আছি। তাই এই গল্প বলতে নেই, শুনতেও নেই, কারণ এই গল্পের শেষে অপেক্ষায় আছে ভয়ানক মৃত্যু। না, আপনারা গল্পটি শুনবেন, কারণ নিশিরাতের কথকতা কুসংস্কারকে কখনোই প্রশ্রয় দেয় না। ভয়ের যে কোনো গল্পের পটভূমি সাজাতে গেলে এরকম একটু আধটু ভয় তো দেখাতেই হয়, কি তাই না? তাহলে শুনতে থাকুন আজকের গল্প। তবে হ্যাঁ, ভয় যদি লাগে তাহলে অবশ্যই সঙ্গে মাদুলি, তাবিজ, কবচ এগুলো রাখতে পারেন, কারণ গল্পের নামেই যে বিভীষিকা রয়েছে তার অভিজ্ঞতা কতটা ভয়ের হতে পারে তা হয়তো গল্পটি শুনলেই আন্দাজ করতে পারবেন। নিশিরাতের কথকতায় সকলকে স্বাগত জানাই। আজকের গল্পটা একটু অন্যরকম আর একদম সত্য ঘটনা অবলম্বনে, আর গল্পটার পিছনে রয়েছে একটা অমোঘ অভিশাপ। তাই আজকের গল্পের শেষে কি হবে আমি জানি না। গল্প পাঠ করছি আমি, দেবাঞ্জন। শুনতে থাকুন আজকের গল্প লেখক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলমে, কাল বেলার বিভীষিকা। Any digital copy of this content leading to piracy is an offense. এই গল্পের সত্য নিশিরাতের কথকতা দ্বারা সংরক্ষিত। লেখকের অনুমতি ভিন্ন এই গল্পের কোনো রূপ নকল দণ্ডনীয় অপরাধ। পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুনে নেওয়া যাক। শ্রাদ্ধের দিন দাদুনের ছবির সামনে বসে অঝরে কেঁদে চলেছে মা। সবচেয়ে বড় সন্তান, বড় আদরের সেই বাবা যে এমন আকস্মিকভাবে ভয়ানক মৃত্যুর শিকার হবেন, মা সেটা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি। মা কেন, আমরা কেউই ভাবতে পারিনি। শ্রাদ্ধের ঠিক পরেই মামার বাড়ির কুলপুরোহিত অর্থাৎ আমার তান্ত্রিক দাদু বাড়ির সকলকে একটি করে মন্ত্র অর্পণ করা পদ্মবীজের মালা দিয়ে গেলেন, আর সবসময় সঙ্গে রাখতে বললেন, এই মালা মা চণ্ডিকার বীজ মন্ত্র রপিত মালা। দেখো যেন কখনো শরীর ছাড়া না হয়। অপশক্তি তা সে যতই শক্তিশালী হোক না কেন তোমাদের এড়িয়ে চলবে। তারপর মায়ের মাথায় হাত বুলিয়ে বললেন, হাসি রে মা, হাসি। আমি এখন আসি। ঈশ্বর তোদের সবাইকে নিরাপদ রাখুন। মায়ের ডুকরানি বেড়েই চলেছিল। এবার মাকে থামাতে মায়ের কাঁধে হাত রাখতেই রক্ত জবার মতো ফোলা চোখগুলো নিয়ে আমায় দাঁত মুখ খিঁচিয়ে উঠলেন। বেরো, বেরো জানো, আর বেরো, চোখের সামনে থেকে বেরিয়ে যা। তোর জন্য, শুধু তোর জন্য আমার বাবাকে বেঘরে মরতে হয়েছে। তোর জন্য, তোর জন্য, বেরো বলছি, বেরো। দিদা মামারা হা হা করে উঠল। আহা, ওকে অমন করে বলছিস কেন? ওর কি দোষ? আয় দাদু, আমার কাছে আয়। আমি ততদিনে উচ্চ মাধ্যমিক দিয়েছি, বয়স সবে 18। আত্মসম্মান জ্ঞান টনটনে, চোখ ভরে গেল জলে এক মামাবাড়ি লোকের সামনে এই নিদারুণ অপমানে। দিদাকে থামিয়ে দিয়ে বললাম, মা ঠিকই বলেছে দিদা,
দাদুন আমার জন্যই গেছে, আমার অতিরিক্ত কৌতূহলের জন্য। সেদিন আমি যদি দাদুনের কথা বিশ্বাস করে তাকে না ঘাটাতাম, তাহলে হি স্টে ইন বিটুইন আস টুডে। আমি চাই। আহা, ছেলের কাণ্ড দেখো। কোথায় যাবি তুই? তুই কি জানিস নে মা তোকে কত ভালোবাসে? তুই ছোট মামুর ঘরে বসে বই পড়, মাথা ঠান্ডা কর। আমি বরং একটু ঘোল করে পাঠিয়ে দিচ্ছি। শোকগ্রস্ত দিদিমার কথা অমান্য করতে পারলাম না। একেই এই বাড়ির পরিবেশ থমথমে, তার উপর আমার জন্য যাতে কেউ দুঃখ না পায়, তাই মাথা নিচু করে ছোট মামুর ঘরে ঢুকে গেলাম। ছোট মামু নিউ জার্সিতে চাকরি করে। 2 বছর পর পর মে মাসে একবার করে লম্বা ছুটি নিয়ে বাড়ি আসে। এবারও এসেছে, তবে অনেক কাঠখড় পুড়িয়ে, কারণ ছুটিটা পাওয়ার কথা মে মাসে, আসতে হয়েছে মার্চ মাসে। তাও দাদুকে শেষ দেখা দেখতে পায়নি ছোট মামা। শেষকৃত্য হয়ে যাওয়ার 8 দিন পরে ফিরতে পেরেছে। দাদুর মৃত্যুটা সত্যি ভয়ঙ্কর। এমন শেষ যেন কারও না হয়। মনে মনে নিজেকে প্রাণপণ দোষ দিতে থাকি। মাসির মেয়ে রুম, মেজু মামার ছেলে রূপ, ওরা আমার পাশে এসে বসে বলল, তুই এত গিল্টি ফিল করিস না সোনাই দাদা, আমাদের তোকে দেখে খুব খারাপ লাগছে। ওদের মাথায় একটু কাষ্ঠ হেসে হাত বুলিয়ে দিলাম। তারপর কেটে গেছে 18টা বছর। এটা 2032 সাল। বড় কর্পোরেটে একটা মোটা মাইনের চাকরি করি। না, দিদিমা আজ আর বেঁচে নেই। বাবা অবসর নিয়েছে, মা অসুস্থ। বাড়িতে 6 বছরের বিয়ে করা স্ত্রী, 4 বছরের শিশু পুত্র হ্যাপি। ওর দুষ্টুমির চোটে বাড়ির সবাই পাগল। ওকে চুপ করানোর সবচেয়ে ভালো উপায় গল্প। গল্প শুনলেই ও শান্ত মনীষীটি হয়ে যায়। রূপকথার গল্প, ঈশপের গল্প, গোপাল ভাঁড়ের গল্প ও ভীষণ ভালোবাসে। তার উপর আজ রবিবার, ছুটির দিন। শেষ বিকেল থেকেই আজ চতুর্দিক বৃষ্টিতে ভেসে যাচ্ছে। কলকাতা এবার ততটা বর্ষা পায়নি, কিন্তু যখন পেল, আজ তার রুদ্র রূপ ছড়িয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। যেমন ঝড়, তেমন মেঘ, তেমন বৃষ্টি। সময় রাত 8টা ছাড়িয়েছে। বৃষ্টির বিরাম নেই। এমন সময়, ওগো শুনছো, হ্যাপি ভীষণ জ্বালাচ্ছে, তুমি ওকে একটু নিয়ে বসো না। রান্নাঘর থেকে বিদিশার অসহিষ্ণু কণ্ঠস্বর ভেসে আসে। 18 বছর আগের সেই ভয়ঙ্কর স্মৃতিটা রোমন্থন করছিলাম। বিদিশার ডাকে চিন্তার জাল ছিঁড়ে লাফিয়ে উঠলাম। উঠে গিয়ে রান্নাঘরের সামনে থেকে খপ করে ওকে কোলে তুলে নিয়ে বলি, আজ দুষ্টু হ্যাপি কিসের গল্প শুনবে? বাঘ মামার না ডাইনোসরের? হ্যাপিকে কোলে তোলা মাত্রই লোডশেডিং হয়ে ঘর বাহির নিশ্ছিদ্র অন্ধকারে গ্রাস করে দিল। সেই অন্ধকারের মধ্যে হ্যাপি কচি কণ্ঠে বলে ওঠে, ভূত? ভূতটা কি গো বাপি? ও বাপি, আজ একটা ভূতের গল্প বলো না। একটু চমকে উঠলাম, কারণ হ্যাপিকে কোনোদিন ভূতের গল্প বলিনি। তাহলে ভূত নামটা হ্যাপি জানলো কি করে? ওর গলাটা যেন বড় রহস্যময়, যেন আমায় বিদ্রুপ করছে। ক্ষণিক তুতলে উঠে বললাম, ভূত? সে আবার কি? ও সব কিছু হয় না। পাশ থেকে বিদিশার আরো রহস্যময় কণ্ঠ পেলাম, কি বললো হয় না? বলো না সেই গল্পটা। কখন যেন বিদিশা সন্তর্পণে আমার পাশে এসে দাঁড়িয়েছে। একটু চমকে উঠলাম। তারপর ধাতস্থ হয়ে বললাম, ছেলে মানুষই করো না বিদিশা। জানো না আমি ওসব গল্পের ধারপাশ মারাই না। সেই দাদুন চলে যাওয়ার পর থেকে দুজনে আমার 2 হাত চেপে ধরলো। নাছোড় বান্দা ওরা। বিদিশা বলল, আজ তোমায় দাদুনের গল্পটা বলতেই হবে। অগত্যা নিরুপায় দেখে বললাম, মোমবাতি জ্বালো। বিদিশার কণ্ঠ এলো, থাক না, আজ পূর্ণিমার রাত, এত আলো, এই পরিবেশেই তো ভূতের গল্প জমে ভালো, তাই না? আচ্ছা বেশ, বলছি। তবে আগেই বলে রাখছি, এটা কোনো গল্প নয়,
সম্পূর্ণ সত্যি ঘটনা। আজ সেই ঘটনাই বলবো। জীবনকে যে একটা অবিশ্বাসী শক্তি এক নিমেষে ছিনে নিতে পারে, তার প্রত্যয় সেদিন আমাদের হয়েছিল। অন্ধকারে কাউকে ঠাহর করতে পারছি না, আলো জ্বালানো যাবে না, কাজেই গলা একটু ঝেড়ে নিয়ে পাশে বোতল হাতড়ে একটু জল খেয়ে শুরু করলাম। আমার বয়স তখন সবে 18। বছরে 7-8 বার মামার বাড়ি ঘোরা হয়ে যেত। মামার বাড়ি হুগলির গোঘাট অঞ্চলের বালিবেলা গ্রামে। ছবির মতো সাজানো সেই গ্রাম। দাদুন নিহার রঞ্জন সরকার মস্ত উকিল ছিলেন, সিভিল লয়ার। বালিবেলা গ্রামে পাকা দোতলা বাড়ি বলতে আমার মামার বাড়ি ছিল। দাদুনকে সবাই দেবতার মতো শ্রদ্ধা করত, কারণ কোনো অপরাধীর হয়ে দাদুন কোনো দিন মামলা লড়েননি। সত্যিকারের ন্যায় পাওয়ার আশায় যারা দাদুনের কাছে আসতো, দাদু শুধু তাদের হয়েই লড়তেন। গরিব মক্কেল হলে ফি নিতেন না, আমাদের নাতি নাতনিদের পাগলের মতো ভালোবাসতেন। মামার বাড়ি গেলে হই হুল্লোড়ের অন্ত নেই। বড় মামা মেজো মামার যথাক্রমে একটি ছেলে ও একটি মেয়ে। রূপ বড় মামার ছেলে আর রুম মেজো মামার মেয়ে। বড় মামা বিভূতিনাথ সরকার জমি জমা, চাষ, পুকুর এইসব দেখাশোনা করেন। মেজো মামা হরমোহন করতেন ডাক্তারি, আরামবাগ মহকুমা হাসপাতালে। ছোট মামা অজিত তথ্য প্রযুক্তি ইঞ্জিনিয়ার। চাকরি পেয়ে 4 বছর বেঙ্গালুরুতে ছিলেন, তারপর নিউ জার্সি চলে যান। ছোট মামা আর আমার বয়সের তফাৎ মাত্র 8 বছর, তাই মামার থেকে বন্ধু বেশি ছিলাম আমরা। আমার প্রথম সিগারেট খাওয়া ছোট মামার সাথেই। ও বিদেশ চলে যেতে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ রূপ আর রুম বয়সে অনেকটাই ছোট। মামা বাড়ি গেলে ওদের সাথে ঘুরতাম, মাছ ধরতাম, তবে ছোট মামার অভাবটা বেশ বোধ হতো। দাদুনের দোতলা পাকা বাড়ি হলে কি হবে, তখনও ওখানে ইলেকট্রিক কানেকশন যায়নি, কাজেই ব্যাটারিতে আলো আর পাখা চলতো শুধু রাত্রে ঘুমের সময়। সপ্তাহখানেক ব্যাটারি চলতো, তারপর আরামবাগ সদরে নিয়ে গিয়ে তাতে আবার চার্জ দিয়ে আনতে হতো। সন্ধ্যেবেলায় হ্যারিকেন জ্বলতো। আহা, সেই হ্যারিকেনের আলো, সেই বিস্তীর্ণ গাছগাছালির সমারোহ, সেই জোনাকজোলা পুকুর পাড়। সন্ধ্যেবেলায় মুড়ি, নারকেল মাখা, আহা, কোথায় গেল সেসব দিন। চোখ দুটো স্মৃতি মেদুরতায় ভিজে উঠল। ঘরে শুধু আমি বাদে আর দুটো প্রাণীর নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। জামার খুঁটে ভিজে যাওয়া চোখ দুটো মুছে ফের শুরু করলাম। সন্ধে হলেই হ্যারিকেনের আলোয় 3 ভাই বোনের ভূতের গল্পে মত্ত হয়ে যেতাম। দূরের বাঁশঝাড়গুলো, সার বেঁধে দাঁড়ানো কলা গাছগুলো হাওয়ায় মাথা দুলিয়ে হ্যারিকেনের আলোর পৃষ্ঠে যে ছায়া ফেলত, তাতে হঠাৎ দৃষ্টি পড়লে গাটা ছমছম করে উঠত। মনে হতো ওগুলো কলা গাছ নয়, যেন কোনো অশরীরী তার উপস্থিতি নিঃশব্দে জানান দিতে চাইছে। একদিন ভূতের গল্প যখন মাঝপথে কৌতূহলের ঝড় তুলেছে, দাদুন এসে ঘরে ঢুকল। বরাত কণ্ঠে বলল, কি গল্প হচ্ছে দাদু ভাই? রুম বলল, ভূতের গল্প দাদুন। কথাটা শুনে দাদুনের হাসি মুখটা যেন নিমেষে ফ্যাকাশে ছাইয়ের মতো হয়ে গেল। তারপর কিছুটা বকুনি সুরে বললেন, লেখাপড়া শিখে ভূতের গল্প হচ্ছে? আজগুবি বিষয় ছাড়া কি আর কোনো বিষয় নেই? হ্যাঁ, দাদুনের এই অপ্রত্যাশিত আচরণে আমরা হতভম্ব হয়ে গেলাম। ভূত কথাটা শুনেই দাদুর মুখটা আমি বেশ লক্ষ্য করেছিলাম। সে মুখে ছিল এক রাশ জমাট আতঙ্ক। বললাম, সে নয় ভূতের গল্প করলাম না দাদুন, কিন্তু তুমি এত আতঙ্কে চমকে উঠলে কেন? শুনেছি তুমি আমাদের বয়সে প্ল্যান সেট করতে, সেটা কি ঠিক? কে কে বলেছে তোকে এই সব কথা? হ্যাঁ, ও সব বাজে কথা, ফালতু কথা। আমি কোনোদিনও। দাদুনের কথা কেটে জোরের সাথে বললাম, মা বলেছে আমায়, বলেছে তুমি অনেকবার ভূত দেখেছো, তুমি প্ল্যান সেটও করেছো। এটা কি মিথ্যে কথা? তুমি কি কিছু লুকোচ্ছ দাদুন? ঠাস করে এক চড় এসে পড়লো আমার গালে। আহ! দাদুনের চোখ রাগে জ্বলছে,
এমন জোর চড় আমায় কেউ কোনো দিন মারেনি, বাড়িতে তো কেউ নয়। রূপ আর রুম দাদুনের রাগ দেখে ছুটতে পালালো। সবার সামনে এমন চড় খেয়ে দুঃখে অপমানে দাওয়ায় গিয়ে চুপ করে বসে রইলাম। স্থির করলাম কাল ভোর হলেই ট্রেন ধরে বাড়ি ফিরে যাব, আর কোনোদিনও মামা বাড়ির মুখ হব না। দিদিমা দাদুনকে হাঁ হাঁ করে উঠল। এত বড় নাতিটাকে তুমি চড় মারলে? বলি তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? ছি ছি, 9 মাসে 6 মাসে ছেলেটা একটু আধটু মা আমার বাড়ি আসে, তোমার জ্বালায় কি সেটাও বলতে হয়ে যাবে? ওরা ছেলে মানুষ, ওদের ওইসব ব্যাপারে একটু কৌতূহল থাকবে, খুব স্বাভাবিক। তোমাকে কে বলেছিল ওদের মধ্যে ঢুকে গোল বাঁধতে? ভিতর থেকে দাদুনের থমথমে গলা পেলাম। আমার জীবনের কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তো তুমি জানো শর্মা। আমার যে কিছু অতীন্দ্রিয় অনুভব শক্তি ছিল সেটা তুমিও জানো। জীবনের এই একটা ঘটনা আমাকে ভয়ানক শিক্ষা দিয়েছে। যার বয়ানে এই কাহিনী শোনা সেও আর বেঁচে নেই। আমি সেসব ভুলে থাকতে চাই, মনে করে নিতে চাই সেসব চোখের আর মনের ভ্রম। আমি চাই না যে আমার পরিবার, নাতি নাতনিদের ওপর নতুন করে কোনো বিপদ আসুক। দাদুনের কথা আবছা আবছা হয়েও কান অব্দি পৌঁছচ্ছিল। আমার ঔৎসুক্য উত্তরোত্তর বাড়তে লাগলো। কি সেই ইতিহাস যার জন্য দোর্দণ্ড প্রতাপ উকিল নিহার রঞ্জন সরকার, যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সে কিসের ভয়ে থমকে আছে? মনটা নরম হয়ে এলো। দাদুন আমায় অসম্ভব ভালোবাসেন। তক্ষুনি দাদুনের ঘরে না ঢুকে সিঁড়ি দিয়ে উপরের ঘরে উঠে গেলাম। ছোট মামার ঘরটায় ঢুকে বসে রইলাম। কিছুক্ষণ পরে ভয়ঙ্কর মাথা যন্ত্রণা শুরু হলো। রক্ত দুটো ছিঁড়ে ফেটে যাচ্ছে। দুহাতের বুড়ো আঙুলে কপালের দুদিকের রগ চেপে ধীরে ধীরে ডলতে লাগলাম। এমন সময় মাথায় কে যেন হাত রাখল। অন্ধকার ঘরে মাথায় এভাবে হাত রাখায় চমকে উঠলাম। ঝট করে যন্ত্রণাক্লিষ্ট মাথাটা তুলে দেখলাম দাদুন, সঙ্গে দিদিমা, মা, 2 ভাই বোন, মেজো মামা, বড় মামা। আরো ক্ষণিক বাদে 2 মামি 2 হাতে 2টো লণ্ঠন নিয়ে ঢুকল। স্নেহ মাখানো কণ্ঠে দাদুন বলল, পারবি বুড়োটাকে ক্ষমা করতে? অপ্রস্তুত হয়ে পড়লাম। বললাম, কি বলছো দাদুন? আমি তোমায় ক্ষমা করব কি গো? এভাবে বলো না। আমি বুঝতে পারছি কোনো কারণে তোমার মন ঠিক নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে দাদুন বলল, দেখ দাদু ভাই, আমি বুঝতে পারছি যে আমার সময় শেষ হয়ে আসছে। কি উল্টো পাল্টা বকছো তুমি বাবা? মা মামারা ঝাঁঝিয়ে উঠল। ঠিকই বলছি। তোরা তো জানিস যে আমার একটা অদ্ভুত অনুভব ক্ষমতা আছে। সেই ক্ষমতা আমায় জানান দিচ্ছে যে আমার সময় ফুরোচ্ছে। এক ভয়ঙ্কর জান্তব মৃত্যু এগিয়ে আসছে আমার দিকে। তাই আজ কিছু কথা বলা জরুরি, নইলে ঘোর বিপদ। তুমি কি পাগলামি শুরু করলে দাদুন? কি এমন হয়েছে যে তুমি এরকম প্রলাপ বকছো? কণ্ঠটা আরো নমনীয় করে দাদুন বলল, তুমি জানতে চাইছিলে না যে কেন ভূতের কথা শুনে আমার মুখ শুকিয়ে আসে? হ্যাঁ, মানে? এর পিছনে এক মর্মভেদী ইতিহাস আছে, আর আছে পাপ। যে পাপে আমারও ভাগ কিছু কম নেই। দিদিমা মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। মা অবাক হয়ে বলল, পাপ? কিসের পাপ? তুমি এমন কি পাপ করেছো যা মা ছাড়া আর কেউ জানে না? একটা দারুণ অন্যায়ের কোনো প্রতিবাদ আমি করিনি। প্রাণের ভয়ে, অপরাধে জড়িয়ে যাওয়ার ভয়ে। যদিও পরিণত বয়সে এসে বুঝতে পেরেছি সেই ব্যাপার নিয়ে কথা বললে পুলিশ এবং সমাজ পাগল বলে দাগাতো। কারণ ব্যাপারটা এতটাই অদ্ভুত আর ব্যাখ্যাহীন। আজ সেই কাহিনী বলতেই হবে,
নইলে এই নিদারুণ বিভীষিকা আমার পর ও আমার পরিবারকে সংহার করবে। আমি চাই আমার মৃত্যুর সাথে সাথেই এই বিভীষিকাময় কালান্তক অধ্যায় শেষ হোক। ঘামে কপাল ভিজেছে দাদুনের। আমি অত্যন্ত অবাক হয়ে বললাম, এমনও কি হয়? অশরীরী, ভূত, এসব তো গল্প কথা দাদুন। বহু কষ্টের একটি অসহায় হাসি হেসে দাদুন বলল, না রে দাদু ভাই, আমাদের চেনা ডাইমেনশনের বাইরে আরো অনেক ডাইমেনশন আছে, যেগুলো আমাদের দৃষ্টির বাইরে। আমরাও সম্ভবত তাদের দৃষ্টির বাইরে, কিন্তু অতৃপ্তি, প্রতিশোধ স্পৃহা যতক্ষণ না পূর্ণ হচ্ছে, আর যতক্ষণ মৃত ব্যক্তি বুঝতে পারছে যে সে মারা গেছে, সে সকল রিপুর ঊর্ধ্বে, ততক্ষণ সে এই ডাইমেনশনেই ঘোরে, অত্যন্ত কষ্ট নিয়েও ঘোরে। মানে? আচ্ছা শোন তবে। দাদুন তার কাহিনী শুরু করল। ঘরের মধ্যে ছেয়ে গেল পিন পতন নিস্তব্ধতা। ঝিঝিগুলো নিমেষে অদ্ভুতভাবে চুপ হয়ে গেল। এমন শব্দহীন ঘরের মধ্যে দাদুনের কণ্ঠ গম গম করে উঠল। সালটা 1971। আমার তখন বছর 17 বয়স। হাই স্কুলের পরীক্ষা দিয়ে ছুটি কাটাই। আমাদের পল্লী সংঘ ক্লাবে ক্যারাম খেলি, ফুটবল খেলি। সমবয়সী বন্ধু বলতে একমাত্র ঝুম আর পিকু। বাকি ক্লাবের দাদারা অনেকটাই সিনিয়র। ঝুম হলো একমাত্র মেয়ে বন্ধু আমাদের। সে ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো আমাদের সাথে। বনে বাদারে বড় বাড়িতে অবাধে যাতায়াত করতো সেই ডাকাবুকো মেয়ে। মেয়ে মানুষ হয়ে তার এত ডান পিটেমি তাকে প্রায় সমাজ বিরোধী অপরাধিনীর পর্যায়ে ফেলে দিয়েছিল লোকের কাছে। কিন্তু তাতে সে দম্বার পাত্রী ছিল না। সে যেন আদ্যপান্ত আগুনের শিখা ছিল। তাই দূর থেকে ফুঁ দিলেও কেউ কাছে আসতে সাহস পেত না। যাই হোক, সেই সময় কংগ্রেসের শাসনকাল। আগ্রাসী কংগ্রেসীদের প্রতিহত করতে একটা অতিবাম শক্তির জন্ম হচ্ছে। সেই সময় রাজনীতি ঢুকে পড়ে পাড়ায়, ক্লাবে, চতুর্দিকে। বন্দে মাতরম ধ্বনির সঙ্গে মাঝে মাঝে শুনতে পাচ্ছি ইনকিলাব জিন্দাবাদ স্লোগান। কেউ কেউ কংগ্রেসী রয়ে গেল, আবার কেউ কেউ বাম আদর্শের খাতায় নিজের নাম লেখালো। তবে বন্ধুত্বের মধ্যে কিছুভাবে হলেও একটা রাজনৈতিক বিরোধিতা সম্পন্ন পারস্পরিক ঘৃণা তৈরি হয়েছিল। তা অনেক পরে একটা ঘটনার মাধ্যমে জানতে পারি। আর সেই ঘটনায় জীবনের একটা বিভীষিকাময় অধ্যায় তৈরি হয়ে আছে। আমাদের ক্লাবে কেউ কারো নিজের নাম ধরে ডাকতো না। প্রত্যেকের আলাদা নাম ছিল। আমি লম্বা ছিলাম বলে আমায় লম্বু, ঝুমকে ধিঙ্গি, নিখিলদাকে বাঁটলো, কানাইদাকে কানা বলে ডাকা হতো। আরও ছিল গরু, মিংসে, কচ্ছপ, বেঁকা। তাদের আর ভালো মনে পড়ে না। তবে এরা সবাই সুবিধাভোগী কংগ্রেসী হয়ে উঠেছিল। নিখিলদা আর কানাইদা ছিল অভিন্ন হৃদয় বন্ধু, যাকে বলে হরিহর আত্মা। কানাইদা ছেলেবেলায় বাবা মাকে হারিয়ে কাকার অন্যে নিত্য অপমান সহ্য করে পালিত হয়েছিল। টিফিনের দেওয়া পয়সা জমিয়ে জমিয়ে 12 বছর বয়স থেকে ফুল কিনে বাড়ি বাড়ি বিক্রি করত। কানাইদার মতো অমন পরিশ্রমী ছেলে খুব কম ছিল। আস্তে আস্তে একসময় স্কুল ছেড়ে দিল কানাইদা। তার কাকিমার প্ররোচনায় মিথ্যে চুরির অপবাদ দিয়ে পুলিশের হাতে তুলে দিল তার কাকা। অপ্রাপ্তবয়স্ক বলে জেলে তার জায়গা হলো না, জায়গা হলো জুভেনাইল হোমে। 1 বছর বিনা দোষে সাজা কাটার পর সে আবার ফিরে এলো গ্রামে।
তবে কাকার বাড়িতে আর উঠল না। ক্লাবের সবচেয়ে বয়স্ক সদস্য নারায়ণ চৌধুরী ওকে ক্লাবে থাকারই ব্যবস্থা করে দিয়েছিল। নিখিলদাও সমবয়সী, তাদের নিজেদেরই দুবেলা খাওয়া জুটত না, তাও রোজ সে নিজের ভাতের থেকে ভাত তরকারি এইসব বাঁচিয়ে নিয়ে আসতো কানাইদার জন্য। জেল থেকে ছাড়া পাওয়ার পর কানাইদা এত কঠোর মনের হয়ে গিয়েছিল যে বলবার নয়। ওইটুকু বয়সেই সে পৃথিবীর আর একটা জ্বলন্ত কুশ্রী রূপ প্রত্যক্ষ করেছিল। ঠিক সেই সময় ধীরে ধীরে একটা অতিবাম শক্তি জেগে উঠছিল। তাদের লড়াই ছিল গোটা দুর্নীতিপূর্ণ সিস্টেমের বিরুদ্ধে। এদের নকশাল বলা হতো। তোরা হয়তো গোটা বাংলার নকশাল আন্দোলনের কথা পড়েছিস। ওদের নিজের প্রাণের মায়া ছিল না। দেশ স্বাধীন হওয়ার আগেই কঠোরপন্থী যে স্বদেশীরা ছিল, এরাও ছিল তারই প্রতিরূপ। একটা সময় নকশাল আন্দোলন এমনই চরমে উঠল যে সরকার তাদের দমন করার পথ নিল। পুলিশ ধরে ধরে মারতে লাগলো অতিবাম নকশাল ছেলেদের। কলকাতার গলিতে রাজপথে রক্তগঙ্গা বইতে লাগলো, অলিতে গলিতে চলতে লাগলো শুট আউট। একদিন শুনলাম কানাইদা নকশালে যোগ দিয়েছে। চোরাগোপ্তা তাদের মিটিং এ যায়। ধীরে ধীরে কানাইদা হয়ে উঠল এক ভয়ঙ্কর নকশালিস্ট। কানাইদার হাত ধরে এই পাড়ায় প্রথম নকশাল অ্যাক্টিভিটি শুরু হলো। 1 বছর কেটে গেছে। কানাইদা ক্লাবে আর আসে না, এলেও লুকিয়ে চুরিয়ে মাঝরাতে। তখন ইন্দিরা গান্ধীর সরকার, দিকে দিকে নকশাল দমনের জন্য তিনি উঠে পড়ে লেগেছেন। ক্লাবের গ্রুপ কংগ্রেসি হওয়ায় কানাইদাকে ব্যান করা হলো। তার পাড়ায় ঢোকায় নিষেধাজ্ঞা জারি হলো। মাঝে মাঝেই পুলিশ তাকে খুঁজতে আসে ও বিফল মনোরথ হয়ে ফিরে যায়। সে যে কোথায় থাকে, কিভাবে আন্দোলন করে, কেউ জানে না। একদিন পাড়ার পুলিশ ফাঁড়িতে মধ্যরাতে বোমা পড়ল। তাতে জখম হলো থানার বড় দারোগা আর 2 জন কনস্টেবল। সন্দেহের পুরো তীরটা গিয়ে পড়ল কানাইদার উপর। তার খোঁজে সারা পাড়ায় খানা তল্লাশি চলতে লাগলো, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। এরপর হুলিয়া জারি হয়ে গেল, দেখলেই যেন তাকে গুলি করে মারা হয়। নিখিলদা মন মরা হয়ে বসে থাকে বন্ধুর এই হঠাৎ পরিবর্তনের জন্য। এই সময় আমার টাইফয়েড হলো। প্রায় 1 মাস বিছানায় পড়ে থাকার পরে একদিন ক্লাবে এলাম। তখন প্রায় রাত 8টা বাজে। দেখি ক্লাবের দরজা ভেতর থেকে বন্ধ ও ভিতরে কোনো আলো জ্বলছে না। ভিতর থেকে একটা চাপা কণ্ঠ এলো, কে? আরে আমি লম্বু, দরজা খোলো। ভিতরে আয়। দরজা ঠেলে ভেতরে ঢুকে চমকে উঠলাম। দেখি টেবিলে মাথা নিচু করে কানাইদা বসে আছে। তার সামনে জ্বলছে শুধু ছোট্ট একটা মোমবাতি, সঙ্গে একটা নেকড়ে বাঘের মতো কুকুর, যাকে তোরা জার্মান শেফার্ড বলিস। এত বড় জার্মান শেফার্ড আমি কখনো দেখিনি। সে আমাকে দেখে কিছুমাত্র উত্তেজিত হলো না, জিভ বার করে হাঁপাতে লাগলো। মুখ না ফিরিয়েই কানাইদা আমায় বলল, ভয় পাসনি, ওর নাম বাঘা, ভীষণ ট্রেন্ড, আমার বন্ধুদের কিচ্ছু করে না। তো যদিও বুঝতে পারে কেউ ক্ষতি করতে এসেছে, সে ওর কবল থেকে রেহাই পাবে না। কুই কুই করে আমার হাতের দিকে করমর্দনের ভঙ্গিতে তার ডান থাবাটা তুলে দিল সে। ঠিক তখনই কানাইদা আমার দিকে মুখ তুলে তাকাতেই আমার বুকটা ছ্যাঁত করে উঠল। কানাইদার বাম গাল থেকে বাম চোখটা অব্দি যেন পুড়ে গলে গেছে। কানাইদা, তোমার চোখে ওটা কি হয়েছে? গলা নামিয়ে হেসে কানাইদা বলল, বোম বাঁধে গিয়ে বোমা ফেটেছে মুখের সামনে, গালটা ঝলসে গেছে, আর বোমের স্প্লিনটা ছিটকে এসে চোখের মনিতে এসে লাগে। বা চোখটা নষ্ট হয়ে গেছে। কি
কি বলছো কি কানাইদা? কানাইদা নয় রে, সালা কানা বল আমায়, কানা বল। তারপর অদ্ভুত ভাবে হাসতে লাগলো। কিছুক্ষণ পরে আমার দিকে তাকিয়ে বলল, বিপ্লব দীর্ঘজীবী হোক। তারপর এক ছটকায় চেয়ার ছেড়ে উঠে শেকলে বাঁধা বাঘাকে নিয়ে অন্ধকারে কোথায় মিশে গেল। নিখিলদাকে পরের দিন সেই কথা জানাতে ওর মুখটা বেদনাতুর হয়ে উঠল। বলল, ও ভগবান, ছেলেটা আজন্মকাল শুধু কষ্ট পেয়েই গেল। মাথাটা হতাশার ভঙ্গিতে দুদিকে নাড়িয়ে নিখিলদা বাড়ির পথ ধরল। বলল, এই আসি রে, একটু জরুরি কাজ আছে। নিখিলদা কংগ্রেসীদের হয়ে পোস্টার লিখত, স্লোগান লিখত। বিনিময়ে সামান্য অর্থ যা পেত তাতে দুটো প্রাণীর রাত পেটা খাবার হতো না। কিন্তু নিখিলদার লেখা আর সেই সঙ্গে হাতের লেখা ছিল ভারী চমৎকার। পোস্টার লিখে, দেওয়াল লিখে, নিরক্ষর মানুষকে ব্যাংক, ডাকঘরের ও সরকারি দপ্তরের দরখাস্ত লিখে সে যেটুকু পেত তার কিছুটা দিয়ে দিস্তা দিস্তা কাগজ কিনে গল্প কবিতা লিখত। জীর্ণ একখানা পাঞ্জাবি আর ময়লা হয়ে যাওয়া ধুতি, কাঁধে একটা শান্তিনিকেতনী ব্যাগ নিয়ে কলকাতায় ফি সপ্তাহে একবার প্রকাশকের দৌড়ে দৌড়ে হানা দিত। কিন্তু অভাবী মানুষদের রূপটাই তাদের শত্রু হয়ে যায়। কাজেই জুটত ঘাড় ধাক্কা, কোথাও বা টিটকিরি। কেউ বলল, ওরে কলির রবীন্দ্রনাথ হয়েছে রে, ইস কি নোংরা জামা কাপড়, কি গন্ধ গায়ে, বাবা গো, এ আবার নাকি লেখক। নিখিলদা কাকুতি মিনতি করত, মহাশয় একটিবার একটিবার পড়ে দেখুন না আমার লেখাটা। আমি কথা দিচ্ছি আপনি নিরাশ হবেন না। একটিবার, শুধু একটিবার। কিন্তু ওই মানুষের অন্তরের সাজের চেয়ে বহির সাজের দাম তখনও অনেক বেশি ছিল। জীবনানন্দ সারা জীবন অভাবে কাটিয়েছেন। শিবরামকে তো বেবারিশ লাশ হয়ে মর্গে পড়ে থাকতে হয়েছে। নজরুল শেষ বয়সে পাগল হয়ে যান। মানিক বন্দ্যোপাধ্যায় কঠিন অসুখে ভুগে বিনা চিকিৎসায় আর পথ্যের অভাবে মারা যান। এতটাই অর্থাভাব ছিল। কিন্তু যারা একটু সম্পন্ন ঘরের সন্তান, প্রকাশকরা তাদের একটু বেশি তোল্লাই দিতেন। অথচ আমরা জানতাম যে কি আগুন ছিল নিখিলদার কলমে। প্রতি সপ্তাহে হাসি হাসি মুখ নিয়ে বেরিয়ে সন্ধেবেলায় বিধ্বস্ত হয়ে ক্লাবে আসত। কিছু হলো কিনা জিজ্ঞেস করলে উদাস হয়ে বলতো, না রে ভাই, হেরে গেলাম। সভ্য লেখকদের কাছে, তাদের ম্যানারিজমের কাছে, তাদের পোশাকের ঝলমলানির কাছে আমি হেরে গেলাম রে, একদম হেরে গেলাম। আমরাও নিখিলদার সাথে উদাস হয়ে যেতাম। মনে হতো ওর অপমানের প্রত্যেকটা শেল আমাদের গায়ে যেন ফুটতো। এরপর আমি হাই স্কুল পাশ করে কলকাতায় ল কলেজে ভর্তি হলাম আর পড়তে চলে গেলাম। নকশাল আন্দোলন তখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। অলিগলিতে ছুটছে পুলিশের অতর্কিত হানা এবং শুট আউট। প্রতিদিনই দেখছি রাজপথের উপরে রক্তাক্ত হয়ে পড়ে আছে গুলি খাওয়া চনমনে প্রতিবাদী মুখ। এই ভীষণ সময়ের মধ্যেই খুব সাবধানে গ্রামে ফিরি। কলেজে সে বছর গরমের ছুটিতে 1 মাসের জন্য গ্রামে বেড়াতে এলাম। ক্লাবের দিকে যাচ্ছিলাম, হঠাৎ পথে নিখিলদার সাথে দেখা। বিস্ফোরিত চোখ,
উস্কো খুস্কো দাড়ি। নিখিলদা উৎভ্রান্তের মতো বলল, এই এই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গো? নিঃশ্বাসটা ধরে রেখে নিখিলদা বলল, কানাই, মানে কানাই মারা গেছে, রাস্তায় পড়ে আছে রে। কি? কখন? কিভাবে? তা তো জানি নে, একদম জানি নে। বোধহয় পুলিশের গুলিতে মরেছে। শিগগির শিগগির চ, শিগগির। ঝুম, আমি আর নিখিলদা তিনজনে দৌড় লাগালাম। গড়বাড়ির কাছে একটা জঞ্জালের গাদা আছে, সেখানে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। স্থানীয় মানুষ, পঞ্চায়েত প্রধান মহাবীর দাস, কংগ্রেস পার্টির নেতা শ্যামলাল, বিষ্ণু, গোটা কতক সন্ডা মার্কা লোক, আর পুলিশে জায়গাটা ঘিরে আছে। নিখিলদা আর্তনাদ করতে করতে ঢুকলো। কানাই রে, ও কানাই, কি হয়ে গেল রে, কি হয়ে গেল কানাই? স্তম্ভিত হয়ে দেখলাম জঞ্জালের গাদায় আকাশের দিকে মুখ করে মরে পড়ে আছে কানাইদা। তার একটা চোখ কানা, আর একটা চোখ ঠেলে বেরিয়ে এসেছে। সে এক বিভৎস দৃশ্য। পাশে পড়ে আছে বাঘা, সে তখনও ক্ষীণ ভাবে নিঃশ্বাস নিচ্ছে। নিখিলদা ঢুকতেই শ্যামলাল বলল, কি আর করবে নিখিলদা বলো, নিয়তির লেখন কেউ কি খণ্ডাতে পারে? পুলিশের গাড়িতে তৎক্ষণাৎ বাঘার নির্জীব দেহটা তুলে পশু হাসপাতালে পাঠানো হলো, আর কানাইয়ের দেহ গেল মর্গে। তবে জানিস, পুলিশের গুলিতে কানাইদার মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছে খাবারে বিষ থাকায়। ময়না তদন্তে সেই রিপোর্ট এলো। আমরা অবাক হয়ে গেলাম, কানাইদাকে কে বিষ খাওয়ালো? আর বাঘাকেও বিষ খাইয়ে মারার চেষ্টা হয়েছে। আগে বাঘাকে বিষ খাওয়ানো হয়েছে যাতে সে অতর্কিতে আক্রমণ না করতে পারে। দেখতে 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 সব স্তিমিত হয়ে গেল। কানাইদা তো এমন নাম করা কেউ ছিল না যে অনেক দিন ধরে তাকে লোকে মনে রাখবে। কিন্তু কিন্তু একটা ঘটনার পর কানাইদাকে মনে রাখতেই হলো। আমি সবিস্ময়ে জিজ্ঞাসা করলাম, কোন ঘটনা গো? সব জানতে পারবে, এক এক করে আসছি। তারপর ফের যেখানে স্তব্ধ হয়েছিল সেখান থেকেই ফের শুরু করলো দাদুন। বেশ কিছুদিন মর্গে পড়ে থাকার পর একদিন কানাইদার দেহটা হঠাৎই মর্গ থেকে গায়েব হয়ে গেল। কেউ সেসব নিয়ে আর বেশি খোঁজ করেনি। একে নকশালিস্ট, তার উপরে খুন হয়েছে জেনে কানাইদার দেহ গায়েব হয়ে যাওয়ার ব্যাপারে আর কেউ বেশি আগ্রহ দেখালো না। বাঘাও নাকি সুস্থ হয়ে একদিন দুটো ডাক্তারকে জখম করে কোথায় যে চলে গিয়েছিল তার খবরও কেউ পায়নি। এরপর আমি আবার চলে গেলাম কলকাতায়। মেসে থেকে পড়াশোনা করি, গ্রামে খুব কমই আসি। একটা বছর পরে হঠাৎ একদিন দেখলাম বিভিন্ন পত্র পত্রিকায় নিখিল বসুর লেখা বেরিয়েছে। আরো এক বছরের মধ্যেই দুটো পূর্ণাঙ্গ উপন্যাস বেরিয়ে সে রীতিমতো সেলিব্রিটি। তার লেখা গরম গরম কেকের মতো বিক্রি হচ্ছে। খুব আনন্দ হলো। আহা, কত স্ট্রাগলই না করেছে লোকটা। সেবার পুজোর ছুটিতে গ্রামে ফিরে দেখা করতে গেলাম নিখিলদার সাথে। প্রথমটাই চিনতে পারিনি। কোথায় সেই দরমা দেয়া ঘর, একটা ছোটখাটো মহল বানিয়ে ফেলেছে নিখিলদা। ঘাসের লন পেরিয়ে সেই দোমহলা বাড়ির সদরে উপস্থিত হলাম। দেখলাম অনেক জুতো ছাড়া রয়েছে বাইরে। দরজার বাইরে ফলকে জলজল করছে নাম
নিখিল বসু। বাড়ির নামটাও বেশ ইউনিক, কলম শিশু। একটু সংকোচ করেই দরজায় বেল বাজালুম। একজন চাকর গোছের লোক বেরিয়ে এলো, বলল, কাকে চাই? নিখিলদা আছে? বাবু এখন ব্যস্ত আছেন, দেখা হবেনি। বুঝলাম, খ্যাতির বিড়ম্বনা একেই বলে। রাতারাতি খ্যাতি চলে এলে মানুষ তার স্বভাব পাল্টে ফেলতে বিন্দুমাত্র সময় নেয় না। চাকরগুলো পর্যন্ত মালিকের এক কাঠি উপর দিয়ে যায়। কথায় আছে না, মাসের চেয়ে কঞ্চির দর বেশি। বেশ অপমানিত হয়ে সদর দিকে এগোচ্ছি, হঠাৎই দোতলার বারান্দা থেকে ডাক শুনতে পেলাম। আরে লম্বু নাকি রে? পিছন ফিরে দেখলাম নিখিলদা বারান্দা থেকে ডাকছে। ভালো লাগলো। এত নাম ডাক হয়েও নিখিলদা আমায় ভোলেনি। আসলে ওর স্ট্রাগলের দিনগুলোয় আমরা যে পাশে ছিলাম সেটাও ভুলে যায়নি। আয় আয়, ভেতরে আয়, হাসি মুখে বলল নিখিলদা। ভেতরে ঢুকে চক্ষু চড়ক গাছ হওয়ার অবস্থা। করেছে কি নিখিলদা! ইটালিয়ান মার্বেলের মেঝে, বার্মাটিক সেগুনের আসবাবপত্র, বসার ঘরে মস্ত বেলজিয়ামের ঝাড়লণ্ঠন, তার ভিতরে বাতিদান। লেখালেখির ঘরটা যেন একটা বিশাল গ্রন্থাগার। সেখানে বড় বার্মাটিক সেগুনের একটা প্রকাণ্ড টেবিল, মখমলে মোড়া একটা হাইব্যাক চেয়ার, কলমদানি ভরা রকমারি বিদেশি কলমে। কি করেছো গো নিখিলদা? ভেতরে আগুন থাকলে সেই আগুনকে কোনোদিন ছাই চাপা দিয়ে না রাখা যায় না। একদিন তো হওয়ারই ছিল, আর কিছুটা আমার ভাগ্য বলতে পারিস। আমার কেমন যেন অস্বস্তি হতে লাগলো। এই নিখিলদা যেন যেন সেই পুরনো নিখিলদা নয়। বললাম, আজ উঠি গো নিখিলদা, পরে একদিন জমি আড্ডা হবে। নিখিলদা এবার ক্ষণিক আত্মম্ভরিতার সাথে বলল, তোদের নিখিলদা কি আর সেই নিখিলদা আছে রে? আসিস অবশ্যই, কিন্তু কতটা আড্ডা দিতে পারবো সেটা বলতে পারিনি। জানিসই তো প্রকাশকদের লেখালেখির জন্য কত চাপ। ওই একটা কথায় আমার খারাপ লাগা আরো বেড়ে গেল। কথায় আছে না, হঠাৎ অর্থ আর বিত্ত মানুষকে অহংকারী করে তোলে। আচ্ছা, আজ আসি গো। মনে খারাপ লাগাটা নিয়ে নিখিলদার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। দিন কতকার ক্লাবে যায়নি, কারণ ছুটি শেষ হয়ে আসছিল। পরশুদিন থেকেই কলেজ খুলে যাবে। বাড়িতে বসে নিজের জিনিসপত্র গোছগাছ করছিলাম। কলেজ খুললেই পরীক্ষা শুরু হবে। চলে যাওয়ার আগের দিন রাতে ঘটল এক ভয়ঙ্কর কাণ্ড। মনে পড়লে আজও যেন গা শিরশির করে। হাঁ করে তাকিয়ে আছি দাদুনের দিকে। দাদুর কপালে অজান্তেই মিছিলের মতো জড়ো হয়ে বিন্দু বিন্দু ঘাম। তার এক দু ফোঁটা কপাল বেয়ে চোখের উপর নেমে আসতেই পাশে রাখা গামছাটা দিয়ে গোটা মুখে বুলিয়ে নিল দাদু। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ফের বলতে শুরু করলো, গভীর রাত, চোখের পাতায় ঘুম জড়িয়ে এসেছে। হঠাৎ হঠাৎ দূর থেকে একটা কুকুর যেন বিভৎসভাবে ডেকে উঠল। অমন বাজখাই কুকুরের গলা আমি আর কখনো শুনিনি। তার গলা শুনেই তার চেহারার আন্দাজ পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ পরে একটা প্রাণপণ দৌড়ের শব্দ পেলাম, আর ভয়ঙ্কর ডাকাডাকি করতে করতে, প্রায় মেঘের মতো গর্জন করতে করতে যেন তাড়িয়ে নিয়ে গিয়ে ছুটল কুকুরটা। তারপরেই শুনলাম একটা ভয়ঙ্কর আর্তনাদ, মানুষের আর্তনাদ। ভয়ঙ্কর জন্তু অতর্কিত আক্রমণ করলে মানুষ যেরকম আর্তনাদ করে ওঠে, ঠিক সেই রকম ভয়ঙ্কর আর্তনাদটা আস্তে আস্তে স্তিমিত হয়ে গেল। তারপরেই কুকুরের ভয়ঙ্কর গর্জনের শব্দ।
ঠিক তারপরই একদল লোক হই হই করে ছুটে গেল। ঘুমের দফারফা হয়ে গিয়ে একটা 5 সেলের টর্চ নিয়ে আমিও ভিড়টার পিছনে পিছনে ছুটলাম। খানিক দূরে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। গ্রাম প্রধান মহাবীর বাবুর নিষ্পন্দ দেহটা পড়ে আছে। কেউ যেন ভয়ঙ্কর আক্রোশে তার গলার টুঁটি কামড়ে ছিঁড়ে নিয়েছে। সেখান থেকে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। তারপরে পুলিশ এসে গেল। শুরু হলো হুলস্থুল কাণ্ড। দেহ নিয়ে চলে যাওয়ার আগে পুলিশ সবাইকে জেরায় জেরায় একবারে পাগল করে দিতে লাগলো। কি হয়েছিল, কুকুরটাকে কেউ দেখেছে কিনা, কিন্তু চাক্ষুষ না দেখতে পাওয়ায় কেউ কিছু বলতে পারল না। তখনই যেখানে মহাবীর বাবুর দেহটা পড়েছিল সেখানকার ঝোপটা খানিক নড়ে উঠল মনে হলো। পুলিশের লোকেরা লাঠি, টর্চ আর রিভলভার উঁচিয়ে সন্তর্পণে এগিয়ে গেল ঝোপটার কাছে। তারপর সবাই ভয় পিছিয়ে গেল। যদি ঘাতক শয়তান কুকুরটা ওই ঝোপেই গা ঢাকা দিয়ে থাকে। একটা মৃদু গোঙানির শব্দ যেন শোনা গেল। তবে সেটা কুকুরের নয়, মানুষের। বন্দুক নামিয়ে হন্তদন্ত হয়ে 3 জন কনস্টেবল ঝোপের মধ্যে ঢুকলেন। দেখলেন সেখানে প্রায় অর্ধচেতন অবস্থায় একটি বৃদ্ধ লোক গোঙাচ্ছে। তড়িঘড়ি তার মুখে জলের ছিটে দিয়ে তাকে সম্পূর্ণ সংজ্ঞায় আনা হলো। মুখে টর্চের আলো ফেলতেই দেখা গেল এ যে আমাদের গ্রামের পূজারী শিবকালী ভট্টাচার্য। শিবকালী কাকা সবার দিকে ফেল ফেল করে কিছুক্ষণ চেয়ে রইলেন। দারোগা সাহেব জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কি হয়েছিল? তখনও ভয়ে আর আতঙ্কে বৃদ্ধের বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। তিনি অত্যন্ত ভয়ার্ত কণ্ঠে প্রায় ভাঙা স্বরে বললেন, কি বিরাট কুকুর! আগে তো কখনো দেখিনি এইরকম। মহাবীরকে পুঁটি ছিঁড়ে মেরে ফেললো। ওটা কি দেশি কুকুর? শিবকালী কাকা কিছুক্ষণ চিন্তামগ্ন হয়ে রইলেন। তারপর চোখ খুলে অসম্ভব মৃদু ও কম্পমান স্বরে বললেন, না, দেশি কুকুর না। দেশি কুকুর তো এত বড় হয় না। এটা বিশাল বড়, যেন সাক্ষাৎ যমদূত। নেকড়ে বাঘের মতো চেহারা, একটা চোখ কানা, সেখান দিয়ে তাজা রক্ত গড়িয়ে যাচ্ছিল যেন। আমি তখন বাগান সারতে এসেছিলাম। ওই রকম রক্ত জল করা কুকুরের ডাক এবং মহাবীরের আর্তনাদ শুনে ঝোপ থেকে উঁকি মেরে তাকাই। কিন্তু মুহূর্তের মধ্যে কুকুরটা মহাবীরের উপর লাফিয়ে পড়ে তার টুটি কামড়ে ছিঁড়ে ফেললো। আমি বিস্ময়ে ভয়ে ওখানেই সংজ্ঞা হারাই। ওইটুকু বলে শিবকালী কাকা ফের স্নায়ুর চাপ রাখতে না পেরে কাঁপতে কাঁপতে অচৈতন্য হয়ে গেল। তাকে ধরাধরি করে ক্লাবেরই কিছু ছেলে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। দারোগা বিড়বিড় করে বললেন, নেকড়ে বাঘের মতো কুকুর,
তা আবার এক চোখ কানা। এমন কুকুর গ্রামে এলো কোত্থেকে? বন দপ্তরে খবর পড়ল। তারা সারাদিন গ্রামের জংলা দিকটায় তারা পিটিয়ে ঘুরতে লাগলো। যদি সেই কুকুর কোনো গভীর ঝোপের আড়ালে গা ঢাকা দেয়, তবে সে নির্ঘাত ভয় পেয়ে বেরিয়ে আসবে। সারাদিন তারা পেটানোর পর দুটো বাঁদর, একটা গোসাপ, গোটা পাঁচেক দাঁড়ার সাপ ব্যতীত আর কিছুই বেরোলো না। বন দপ্তর তন্ন তন্ন করে খুঁজেও সেই কুকুর বা সেই কুকুরের পায়ের ছাপ পর্যন্ত খুঁজে পেল না। দিন শেষে তিনি দারোগা সাহেবের সঙ্গে দেখা করে বললেন, না মিস্টার মন্ডল, এমন কোনো কুকুরের চিহ্ন এই তল্লাটের কোনো জঙ্গলে নেই। জানোয়ার যদি থেকেই থাকে, তবে তার পায়ের ছাপ তো অন্তত পাওয়া যেত। মানছি মহাবীরবাবু মারা গেছেন কোনো এক হিংস্র জন্তুর কামড়ে, কিন্তু শিবকালীবাবু যেমন বর্ণনা দিলেন তেমন তো কোথাও কিছু দেখলাম না। আমার মনে হয় উনি অন্ধকারে অন্য কিছু দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমিও কিন্তু রাত্রিবেলা একটা ভয়ঙ্কর কুকুরের ডাক শুনতে পেয়েছিলাম, কিন্তু সেটা যে সাধারণ কোনো কুকুর নয় তার গলার আওয়াজ শুনলেই বোঝা যায়। তাই ওই আওয়াজ শুনবার পরেই আমি ঘর থেকে দৌড়ে বেরোই। এই ঘটনার পর গ্রামে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল। আমাদের ক্লাবে যাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সন্ধ্যার পর পারদ পক্ষে কেউ ঘর থেকে বের হতো না। শহরে ফের কলেজে ফিরে যাওয়ার পর মাস তিনেক বাদে একদিন একটা চিঠি এলো। খাম খুলে দেখি ঝুমের চিঠি। চিঠিটা লেখা হয়েছে 12ই আষাঢ়, অর্থাৎ আজ থেকে ঠিক 4 দিন আগে। তাতে লেখা, প্রিয় লম্বু, কেমন আছিস? ভালো করে পড়ছিস তো? আমার বিবাহ দেওয়ার জন্য বাড়ি থেকে উঠে পড়ে লেগেছে। যদিও আমি বলে দিয়েছি পড়াশোনা শেষ না করে আমি বিবাহ করব না। যাকে যেটা বলার জন্য এই চিঠি লেখা সেটাই বলি। আচ্ছা, কানাইদার মৃত্যুটা তোর অস্বাভাবিক লাগে না? বাঘার মতো বিশ্বস্ত কুকুর থাকতে কানাইদাকে কে কিভাবে বিষ খাওয়ালো? দুটো সংবাদ আমায় আরো বেশি করে কানাইদার মৃত্যু রহস্যে ঢুকে পড়তে বাধ্য করেছে। শ্যামলাল আর বিষ্ণু শেষ 2 সপ্তাহ আগে 2 দিনের ব্যবধানে একই রকমভাবে একটা ভয়ানক কিছুর কামড়ে মারা গেছে। ঠিক যেমন করে মহাবীর কাকার মৃত্যু হয়েছিল সেরকম নলিটা কামড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে যথারীতি। সেই ঘাতক প্রাণীটার কোনো চিহ্ন পুলিশ কিংবা বন দপ্তর কিন্তু খুঁজে পায়নি। ব্যাপারটাই আমার ভীষণ অবাক লাগছে। এটা কি কোনো রাজনৈতিক শত্রুতা? কিছুই বুঝে উঠতে পারছি না জানিস। সব থেকে বড় খবরটা এবার তোকে জানাচ্ছি। শুনে হয়তো সহন করতে তোর একটু কষ্ট লাগবে। নিখিলদার সাথে দিন 5 আগে এই ব্যাপারে কথা বলতে গেছিলাম, কিন্তু ওর চাকর বলল নিখিলদা লেখালেখির কাজে ব্যস্ত আছে। আজ সকাল থেকে গ্রামে বিরাট হইচই। খবরের কাগজওয়ালারা হামলে পড়েছে নিখিলদার বাড়ির সামনে। আমরাও সেখানে ছুটে গিয়ে দারুণ চমকে উঠলাম জানিস। স্টাডি রুমে মরে পড়ে আছে নিখিলদা। কণ্ঠনালী ছিঁড়ে আলাদা করে দিয়েছে। সেই একই রকম মৃত্যু। সব কিছু বোধগম্যের বাইরে চলে যাচ্ছে লম্বু। নিখিলদার মৃতদেহের পাশে একটা কাগজ পড়েছিল। পুলিশের হাতে পড়ার সময় একটু দেখেছিলাম, আর তাতে কম্পমান হস্তে লেখা ছিল যে ওকে নিয়ে লেখালেখি করবে বা যারা ওর মৃত্যুর জন্য দায়ী, যারা ওই ঘটনার কোনোদিনও মুখে আনবে, সেই নাকি মরবে। আচ্ছা, এই ওটা কে? নিখিলদা কি কাউকে দেখেছিল? নিখিলদাকে কিছু লেখার চেষ্টা করেছিল? হঠাৎ এই অজাতশত্রু নিখিলদাকে এমন নৃশংসভাবে কে হত্যা করবে? শ্যামলাল, বিষ্ণু ওরা না হয় সমাজ বিরোধী ছিল, ওদের অনেক শত্রু থাকতে পারে। মহাবীর কাকাও তো মোড়ল, তারও শত্রু থাকা অস্বাভাবিক নয়। কিন্তু নিখিলদা? ওইটুকু পড়ে থামলাম।
চোখের জল যেন বাঁধ মানতে চাইছে না, গলা বুঝে আসছে। আসলে আসলে নিখিলদাকে সত্যিই আমি ভীষণ ভালোবাসতাম অবচেতনে। তাই অনেক পরিবর্তন সত্ত্বেও সেই ভালোবাসাটুকু মোছেনি। নিখিল বসু যে কত বড় মাপের লেখক ছিল তা অনেকেরই বোধগম্যের বাইরে। রুমালটা তুলে নিয়ে ঝাপসা হয়ে যাওয়া চোখের কোণটা পুছে নিলাম। তারপর আবার চিঠিটায় মনোনিবেশ করলাম। আচ্ছা লম্বু, আমি শুনেছি প্ল্যানচেট বলে একটা প্রক্রিয়া আছে যাতে আত্মা নামানো যায়। এই প্রক্রিয়ায় তারা নাকি মানব জগতের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে কোনো মানব মিডিয়ামের মাধ্যমে। আমি মৃত্যুঞ্জয়ের সাথে কথা বলেছি, ও এই ব্যাপারটা নিয়ে ভালো করে পড়াশোনা করেছে এবং আত্মা ভর করার মিডিয়ামও হতে চেয়েছে। তুই কি আমাদের সাথে যোগ দিতে পারবি এই প্রক্রিয়ায়? কাজটা আমাদের 3 জনকেই করতে হবে এবং অত্যন্ত গোপনে করতে হবে। পত্রপাঠ জবাব দিস। এতে ঝুমের চিঠিটা পড়ে যার পরে নাই অবাক হয়ে গেলাম। এ কি সাংঘাতিক পদক্ষেপ নিতে চলেছে ও! তবে এই মৃত্যুগুলো মনে এতটাই বিস্ময়ের ঢেউ নিয়ে সে আছড়ে পড়েছিল যে ওর কথায় সায় দেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ওর এই চিঠি আমার মনের কৌতূহল বহু গুণ বাড়িয়ে দিল। প্রায় সঙ্গে সঙ্গেই ওর চিঠির জবাব দিতে বসলাম। ওকে লিখলাম যে আমি ওর প্রস্তাবে রাজি। পরের শনিবার আমি গ্রামে ফিরব, এটা বাড়িতে না জানিয়ে আসব। আমাদের দেখা হবে ঠিক নিখিলদার বাড়িতে। যা করার ও বাড়িতেই করতে হবে। যদি নিখিলদার বাড়িতে চাকরটা থাকে তাকে কিছু উৎকোচ প্রদান করে আমরা নিখিলদার বাড়িতেই বসে প্ল্যানচেট করব। ওকে সেভাবেই তৈরি হয়ে বেরোতে হবে। একবার ধরা পড়লে সারা জীবন শুধু শুধু ওকে মিথ্যে লোকলজ্জার গ্লানি বয়ে বেড়াতে হবে। তখনকার দিনের সমাজ নারী পুরুষের অবাধ মেলামেশা অত্যন্ত নিচু চোখে দেখত। আজকের মতো সমাজ এত উন্নত হয়নি। শহরে যদিও বা কম সংখ্যক মহিলারা একটু মুক্ত মনস্কতার স্বাদ পেয়েছিল, গ্রাম ছিল কুসংস্কারের অন্ধকূপে ডুবে। শনিবারে যথাসময়ে সন্ধ্যের দিকে গ্রামে ঢুকলাম। অন্ধকারাচ্ছন্ন গ্রাম, তাই 2-1 হেঁটে সাইকেল নিয়ে পাশ দিয়ে চলে গেলেও ঠিক ঠাউর পড়ল না। সরু পথটার পশ্চিম দিক অর্থাৎ নিখিলদার বাড়ির পিছন দিক দিয়ে আশ্বাওড়া ও কুঁচ কাঁটার ঝোপ পেরিয়ে বুড়ো অশ্বত্থ গাছটার নিচে দাঁড়িয়ে রইলাম। অন্ধকারের ভয় ডর আমার কোনো কালেই ছিল না। ঝোপের ভিতর দূর থেকে শিয়ালের চোখ জলজল করে উঠছে। শিয়ালের ভয় ডর যদিও আমার ছিল না, তবে নরঘাতক সেই জানোয়ারটা আশেপাশে যদি কোথাও লুকিয়ে থাকে, যেভাবে একের পর এক মানুষ ও শিকার করে চলেছে, সেটা তৎক্ষণাৎ মনে পড়ে গায়ে কাঁটা দিতে লাগলো। এই সময় দিদিমার মুখে একটা হাসি দেখতে পেলাম, যেন কোনো এক স্মৃতি মেদুরতায় ডুবে আছে। ব্যাপারটা আমার চোখ এড়ালো না, কিন্তু এই হাসি দিদিমার মুখে বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ যেন ভয়ঙ্কর কিছুর আঁচ পেয়ে বা মনে পড়ে গিয়ে সেই হাসিটা কর্পূরের মতো উবে গেল এবং একটা প্রচ্ছন্ন আতঙ্ক ফুটে উঠল। কি একটা অনিবার্য সর্বনাশের আঁচ করে দিদিমা দাদুনকে থামিয়ে দিয়ে বলল, থাক থাক, আর বলো না। তুমি জানো না ওই গল্প বলার পরিণতি কি? কি হয়েছে দিদা? এমন আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে কেন? দিদিমা ব্যাপারটা উড়িয়ে দিতে চাইল, বলল, কি হবে ওই সব শুনে? যা হয়ে গেছে যাক না। তুমি কি পরিণতির কথা বলছো দিদা? দাদুনকে থামতেই বা বলছো কেন? তুমি কি আগেই ঘটনাটা শুনেছো? একযোগে এতগুলো প্রশ্ন ছুড়ে দিয়ে
আমি দুজনের মুখের দিকে চাইলাম। দাদুন তখনই এমন একটা কথা বলল যা শুনে আমরা সবাই, মানে মা, মামা, মামি, আমরা ভাই বোনেরা ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। আমাদের অবাক করে দিয়ে দাদু দিদিমাকে বলল, আমায় আমায় সবটা বলতে দে ঝুম। ঝুম? আমাদের দিদিমাই সেই অসম সাহসী দাদুর ছায়া সঙ্গী ঝুম। দাদু কোনোদিন আমাদের কেন, তার সন্তানদেরও প্রকাশ করেনি যে আমাদের দিদিমাই সেই ঝুম, কারণ তিনি বরাবরই দিদিমাকে সরমা বলে ডেকেছেন। এই পরিচয়টা না জানলেও একেবারে ছেলেবেলায় দিদিমার ডাকা বুকামির পরিচয় আমরা অনেকবার পেয়েছি, যেমন হাত দিয়ে বিষধর সাপ ধরা, গাছের ডাল দিয়ে শিয়াল তাড়ানো, আম গাছের মগডালে উঠে আম পেড়ে আনা। দিদিমা এবার একটু লজ্জাবনত বদনে দাঁড়িয়ে থাকে। বয়স বাড়ার সাথে সাথে তার নারীত্বের পূর্ণ প্রকাশ ঘটেছে, কারণ তিনি আর বন বাজারে ঘুরে বেড়ানো সেই 16 বছরের মেয়েটি নন। তিনি এখন সরকার বংশের দায়িত্বময়ী গৃহকর্ত্রী। বয়স বাড়ার সাথে সাথে মানুষ অনেক শান্ত হয়ে যায়, আর তেমন শারীরিক মানসিক এনার্জি থাকে না। কিন্তু দিদিমা যা কাজ করত আজকে আমরা তেমন করতেই পারবো না। যাকে শুধু দিদিমার সম্পর্কে বলতে গেলে আসল গল্পটাই বলা হবে না। মা অবাক হয়ে বলল, সে কি বাবা, তুমি তো ঝুম বলে একজনের গল্প করতে, কিন্তু আমার মাই যে সেই ঝুম, আমাদের এটা কখনো বলনি। কেন বাবা? তোর মার আর আমার বিয়ে নিয়ে আমাদের পরিবারে একটা বিরাট গন্ডগোল পাকিয়ে উঠেছিল। যেহেতু তোর মা আমার প্রায় সমবয়সী ছিল এবং আর 5টা মেয়ের মতো শান্ত সুশীলা বলতে যা বোঝায় তা ছিল না, সেটাই একটা বিরাট বাধা হয়ে দাঁড়ায়। তখন ওই সবে প্র্যাকটিস শুরু করেছি, বসারও তেমন জমেনি। সেই অবস্থায় বাড়ির অমতে, তোর ঠাকুরদার অমতে ওকে বিয়ে করি আমি। কাজেই বাবার বাড়ি থেকে বিতাড়িত হই এবং তোর দিদিমার সাথে এই বালিবেলায় এসে উঠি। যদিও তোর জন্মানোর পর পুরো ব্যাপারটাই স্বাভাবিক হয়ে গেছিল, তবে বাড়ি থেকে বিতাড়িত হওয়ার জ্বালাটা আমি কখনো ভুলতে পারিনি। তাই ও বাড়িতে কখনো আর রাত্রিবাস করিনি, ও বাড়ির ভাগও আমি নিইনি। পরে অবশ্য বৃদ্ধ বয়সে তোদের দাদু আর ঠাকুরমা এ বাড়িতেই আমার সঙ্গে ছিলেন, আর তাদের শেষ বয়সের লাঠি ছিল তোর মা। তোদের আমি বাধ্য মেয়ের মতোই মানুষ করেছি, কখনো বহির্মুখী হতে দিইনি, কারণ আমি জানি এই সমাজ এখনো ততটা শিক্ষিত হয়নি যে মেয়েদের স্মার্টনেসকে কুর্নিশ জানাবে। কাজেই আমি তোদেরকে তোদের মায়ের মতো তৈরি করতে পারিনি। আমার যেন মনে হচ্ছিল গল্পের থেকে তত্ত্ব কথা বেশি হয়ে যাচ্ছে। এমন একটা স্থানে গল্পের মোড়টা বাঁক নিয়ে এসে থমকে গেছে, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ব্যস্ত হয়ে দাদুনকে বললাম, তারপর কি হলো দাদু? দাদুন আমার দিকে কিছুক্ষণ পূর্ণ দৃষ্টিতে তাকালো, দু গাল জুড়ে একটা বিষণ্ণ হাসি খেলে গেল। দিদিমা বুঝল দাদুনকে থামানো যাবে না, ধীরে ধীরে ভিতরে চলে গেল। দাদুন দিদিমার চলে যাওয়ার পথে একবার উদাস দৃষ্টিপাত করল, তারপর ফের বলতে শুরু করলো, ঝোপের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছি আর আতঙ্কে কাঠ হয়ে আসছি। যদি সেই যমদূতটা আবার ফিরে আসে, যদি আজ জীবনের শেষ দিন হয়, এমন সময় কাঁধে একটা হাত পড়তেই মনের জমে থাকা ভয়টায় চমকে দুহাত লাফিয়ে উঠলাম। তখনই পিছন থেকে খিলখিল করে হেসে উঠল ঝুম। এখন ঝুম বলছি তার কারণ তখন আমরা প্রায় পিঠোপিঠি বন্ধু ছিলাম। ও বলল, তুই কি ভিতরে এত চমকে উঠলি কেন? তুই নাকি আবার উকিল হবি। নিজেকে সামলে নিয়ে বললাম, বাজে বকিস না মোটেই, আমি ভয় পাইনি। এমন ভাবে পিছন থেকে এসে হামলে পড়লে যে কেউই চমকে যাবে। ঝুমের সাথে মৃত্যুঞ্জয় ছেলেটা আছে, সে বয়সে একটু বড়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শন নিয়ে পড়াশোনা করে।
সেখানেই কোনো এক প্রেততত্ত্ব চর্চাকারী গ্রুপের সাথে মেলামেশা করে। তারাই তাকে মিডিয়াম করে প্ল্যানচেট করে। বেশ অনেকবারই তারা আত্মা নামিয়েছে। আমি অবশ্য এরকম প্যারানর্মাল বিষয় এবং এক্সট্রা সেন্সারি পারসেপশনে খুব একটা বিশ্বাস রাখতাম না। ভাবতাম সবটাই গাঁজাখুরি। কিন্তু নিখিলদা মারা যাওয়ার পর একটা অদম্য কৌতূহল আমার মধ্যে জন্মেছিল। আর এই ব্যাপারে মৃত্যুঞ্জয় ছিল তুখোড়। কাজেই তার অভিজ্ঞতাকে মূলধন করে আমি আর ঝুম এগিয়ে চললাম নিখিলদার বাড়ির পিছনের দিকে। সদ্য সদ্য মারা গেছে নিখিলদা। পুলিশ নিশ্চয়ই বাড়ি সিল করে দিয়ে যাবে। যদিও জন্তু জানোয়ারের আক্রমণে মৃত্যুর কোনো মামলা হয় না। মানুষ ছাড়া সকল জন্তু জানোয়ার মানুষের আইনের ঊর্ধ্বে। শুধু মানুষ খেগো বাঘ আর পাগলা কুকুরকে মেরে ফেলাই শ্রেয়। এটা মানুষের নিজেদের রেহাই দিতে। কিন্তু এখানে শিবকালী খুঁড়ো ছাড়া আর সেই কালান্তক জমটাকে কেউ দেখেনি। কাজেই মারা তো দূরের কথা, তার টিকিটিরও খোঁজও কেউ পায়নি। গ্রামে এমন দুঃসাহস দেখানোরও কেউ নেই। গ্রামের এমন মৃত্যু নিস্তব্ধতা এর আগে কোনোদিন প্রত্যক্ষ করিনি। আতঙ্ক এমনভাবে গ্রামের বাতাস ভারী করে রেখেছে যে সেই চাপকে অগ্রাহ্য করে ঠেলে বেরিয়ে আসার কেউ নেই। মৃত্যুঞ্জয় তার 5 সেলের টর্চ চালালো। সেই আলোয় আর পায়ের শব্দে ভয় পেয়ে একটা দাঁড়াস স্প্রিং এর মতো লাফিয়ে দুরন্ত গতিবেগে ঝোপের আড়ালে গা ঢাকা দিল। থমকে দাঁড়িয়ে পড়লাম। গ্রামে গঞ্জে অন্ধকারে পদে পদে সাপের ভয়। সাপটা চলে যেতে আমরা এদিক ওদিকে টর্চ ফেলে সামনের দিকে ফের হাঁটা লাগালাম। একসময় বুড়ো শাল আর অশ্বত্থ গাছের ফাঁক দিয়ে রাতের অন্ধকারে ঝাপসা হয়ে জেগে উঠল নিখিলদার বাড়িটা। ঘনায়মান আধারে প্রকাণ্ড দৈত্যের মতো দাঁড়িয়ে আছে বাড়ি। বাতি জ্বলছে না কোনো ঘরে। এর অর্থ একটাই যে চাকর নেই। নিশ্চয়ই পুলিশের নির্দেশে বাড়ি থেকে তাকে চলে যেতে বলা হয়েছে। সে যাই হোক, সামনে দিয়ে ঢোকা চলবে না। যদি পুলিশ পোস্টেড থাকে তবে এই সময় সন্দেহজনকভাবে আমাদের নিখিলদার বাড়ির আশেপাশে ঘুরতে দেখলেই হাজার কৈফিয়ত চাইবে, নয়তো নকশাল সন্দেহে গুলিও করে দিতে পারে। পিছন দিয়ে দোতলাটা স্পষ্ট দেখা যাচ্ছে এবার। খড়খড়ি দেওয়া একটা জানলা আধবোজা হয়ে রয়েছে। দেরি না করে সেদিকে 3 জনে দ্রুত পা বাড়ালাম। জানলার গা বরাবর 3-4টে রেন পাইপ এঁকে বেঁকে এক হয়ে নেমে এসেছে। প্রথমে পিছনের নিচু পাঁচিল টপকে পায়ের জুতো খুলে ভিতরে লাফ মারলাম 3 জন। তারপর রেন পাইপ বেয়ে ও 2টো পাইপের সংযোগস্থলে পা রেখে তরতর করে একে একে আমরা ওপরে উঠলাম। জানলার খড়খড়ি খুলে দেখলাম বেশ কয়েকটা গরাদ ভাঙা। সম্ভবত এটাই নিখিলদার স্টাডি কাম রাইটার্স রুম। ভয়ঙ্কর পশুটা বোধহয় নিখিলদাকে ওই জানলায় আছড়েছে। তার দেহের সঙ্গে বিকট সংঘর্ষে 3টে গরাদ প্রায় ভিতর দিকে আধ খোলা হয়ে আছে। ঝটপট গরাদগুলোর শিক খুলে আগে আমি ঢুকলাম। আমার পিছনে ঝুম আর তার পিছনে মৃত্যুঞ্জয়। এ যেন আধারে আচ্ছন্ন কোনো প্রেত লোক। খালি মনে হচ্ছে আড়াল আবডাল থেকে কিছু অদৃশ্য দৃষ্টি আমাদের গতিবেগ মেপে চলেছে। সময় এলেই অকস্মাৎ অশনির মতো নেমে আসবে মৃত্যু। অদৃশ্য দৃষ্টির অধিকারীরা রক্তমাংসের এক পাশবিক ক্রীড়ায় উন্মত্ত হয়ে পড়বে। ঠিক সেই সময় টর্চের আলো জ্বলে উঠল মৃত্যুঞ্জয়ের। আলোয় উদ্ভাসিত হয়ে এলো ঘর। আর মনের মধ্যে জেঁকে ওঠা ভয়টা কোথায় যেন নিমেষে অন্তর্হিত হলো। হ্যাঁ, এটাই নিখিলদার স্টাডি রুম। সমস্ত বই খাতা ওলট পালট পড়ে রয়েছে। একটা ভাঙা কলম মুখ থুবড়ে মাটিতে পড়ে রয়েছে। তার কালি বেরিয়ে মাটিতে খানিকটা নীল হয়ে রয়েছে। কোনো এক আকস্মিক ঝড়
যেন গোটা স্টাডি রুমটাকে নিমেষে লণ্ডভণ্ড করে দিয়েছে। নিখিলদার নিজের লেখা বইগুলো এদিক ওদিক মলাট ছিঁড়ে পড়ে রয়েছে। ঘরে ফোনের দিকে চোখ পড়তেই দেখা গেল একটা মোটা খাতা পড়ে রয়েছে, কম করে ৮-১০ দিস্তা প্রিমিয়াম কাগজ দিয়ে বাঁধানো। এখন সমস্ত জিনিসকেই পুলিশ এভিডেন্স করতে পারে। এই ভয়ে হাতে রুমাল জড়িয়ে খাতাটা তুলে নিলাম। এটাকেই নিখিলদা তার পাণ্ডুলিপি হিসেবে ব্যবহার করত। এমন আরো প্রচুর মোটা মোটা খাতা পেপার র্যাককে পরিপূর্ণ করে রেখেছে। ঘরের আর কিছুতেই হাত দিলাম না। উত্তর পূর্ব কোণ বরাবর দেখলাম একটা তেপায়া টেবিলের ওপর ছোট টবে সাজানো রয়েছে দুটো বিদেশি ক্যাকটাস। মৃত্যুঞ্জয় বলল, তাড়াতাড়ি ওই টেবিলটা নিয়ে এসো, আমাদের কাজের জন্য ওই রকম টেবিলই প্রয়োজন। টেবিলটা তাড়াতাড়ি নিয়ে নিখিলদার ঘরে গেলাম। সে ঘরে পা দিয়েই ঝুমা বলল, দেখ দেখ, নিখিলদা নিজের ছবি আঁকিয়েছে। কোন শিল্পী সেই পোর্ট্রেট এঁকেছেন জানি না, তবে তিনি যে কোনো নাম করা ডাক সাইটের শিল্পী হবেন সেটা বেশ বোঝা যায়। এই ছবি আঁকতে যা পারিশ্রমিক উনি নিয়েছেন, এটা আন্দাজ করেই নিখিলদার লেখক হিসেবে পসারটা বোঝা যায়। ছবিটা আবক্ষ, কিন্তু জল জ্যান্ত। তার চোখের মণি দুটো এমনভাবে অঙ্কিত হয়েছে যে কেউ যদি ছবিটার দিকে তাকায় তার মনে হবে ফটোবন্দি চরিত্র তার দিকেই চেয়ে আছে। ঝুম ফটোটা দেয়াল থেকে খুলে নিয়ে চলে এলো। চাকা লাগানো গদি মোড়া একটা কেদারা ছিল রাইটিং টেবিলের পাশে। সম্ভবত ওটাই বসেই নিখিলদা লেখালেখির কাজ সারত। ওটাতেই রাখা হলো নিখিলদার ছবিটা। ওই ছবির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতে হবে। তারপর তেপায়া টেবিলে তিনজনের ডান হাতে রেখে চোখ বুঝে নিখিলদাকে এক মনে স্মরণ করতে হবে। মাঝে জ্বলবে শুধু টিমটিমে আলো দেওয়া একটা মোমবাতি। শুরু করার আগে একে অপরের দিকে কিছুক্ষণ সভয়ে তাকিয়ে রইলাম। মৃত্যুঞ্জয় বলল, অনেক সময় অনেক দুষ্ট আত্মা এই পদ্ধতিতে নেমে আসে, প্ল্যানচেটকারীর ক্ষতি করতে চায়। কাজেই যাকে তুমি ডাকতে চাও সে ভিন্ন আর কারো চিন্তা করলে চলবে না। তিনজনে বসে গেলাম তেপায়া গোল টেবিলটার উপর হাত রেখে। মৃত্যুঞ্জয় বলল, এবার চোখ বোঝো, এক মনে নিখিলদার কথা চিন্তা করো, অন্য কারুর কথা চিন্তা করবে না। যদি দেখো আমি নুইয়ে পড়ছি অথবা অন্য কোনো কণ্ঠে কথা বলছি, তবে ভয় পেও না, যা প্রশ্ন করা সরাসরি করবে। যদি আত্মা আসে, হয় সে নিজের কণ্ঠে জবাব দেবে, নয়তো আমার হাত দিয়ে খাতা পেনে কিছু একটা লিখে দেবে। চেষ্টা করবে তাড়াতাড়ি এই প্রশ্ন পর্ব মিটিয়ে ফেলার, কারণ অন্য ডাইমেনশনে আত্মার বেশিক্ষণ থাকতে কষ্ট হয়। কিছু স্পেসিফিক প্রশ্ন দরকার পড়লে লিখে রাখো। এই বলেও চোখ বুঝল। আমরাও ধীরে ধীরে চোখ বুঝলাম। জানি না কাজটা ঠিক না ভুল, তবু মনে বিশ্বাস নিয়েই এক মনে নিখিলদার কথা চিন্তা করা শুরু করলাম। এক মনে চিন্তা করছি নিখিলদা ছাড়া আর কারো কথা না ভেবে। ঠিক সেই সময় মনের অভ্যন্তরে ফুটে উঠল কানাইদার শেষ দেখা জীবন্ত মুখটা। একটা চোখ বোমের অভিঘাতে গলে গেছে। সে জ্বলন্ত চোখে চেয়ে আছে সেই ক্লাবের চেয়ারটায় বসে। চোখটা আতঙ্কে খুলে ফেললাম। মৃত্যুঞ্জয় বলল, কনসেন্ট্রেট করো, অন্য কোনো ভাবনা যেন মনে প্রাধান্য না পায়। ভালো করে নিখিলদার ছবির দিকে তাকিয়ে থাকো, যাতে অন্য কোনো ছবি বা অন্য কোনো চিন্তা মনে না আসে। এখানে কনসেন্ট্রেশনটা ভীষণ জরুরি। নিখিলদার ছবিটার দিকে আরো 10 মিনিট এক দৃষ্টে চেয়ে রইলাম। মন থেকে কানাইদার ছবিটা মুছে দিতে চেষ্টা করলাম। এইভাবে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখ বুজে ফেলেছি তা নিজেই জানি না। কতক্ষণ পেরিয়ে গেছে তার কোনো হুঁশ নেই। হঠাৎ একটা দুর্গন্ধময় দমকা হাওয়ায় টেবিলটা যেন নড়ে উঠল। ঘরের বাতাস অতি দুর্গন্ধময় এবং ভারী হয়ে উঠল। দেখলাম রিজু হয়ে বসে থাকা মৃত্যুঞ্জয় হঠাৎ কোনো জাদু বলে যেন ঝুঁকে পড়েছে। তার ঠোঁট অস্বাভাবিকভাবে ঝুলে গেছে,
মনে হচ্ছে যেন আমাদের সামনে তার নিষ্প্রাণ দেহ বসে আছে। ঝুম একবার এদিক ওদিক তাকালো, তারপর তারপর কাঁপা কাঁপা গলায় সবাই প্রশ্ন করলো, কে? কেউ কি এসেছেন? দয়া করে কথা বলুন। আপনি কি নিখিলদা? হঠাৎ যেন মৃত্যুঞ্জয় নড়ে উঠল। সংজ্ঞাহীন দেহে সংজ্ঞা ফিরলে যেমন হয় তেমন ভাবে মৃত্যুঞ্জয় তার মাথাটা হালকা হালকা দোলাতে লাগলো। তার ঠোঁট আরো ঝুলে পড়েছে, গলা দিয়ে একটা ঘর ঘর আওয়াজ বেরোচ্ছে। এবার আমিও সবাই প্রশ্ন করলাম, নিখিলদা এসেছো কি? মৃত্যুঞ্জয়ের কণ্ঠ কেঁপে উঠল। কঁ কঁ করে প্রথমে খানিক শব্দ বেরোলো, তারপর স্পষ্ট ফ্যাকাশে গলায় শুনতে পেলাম, বড় কষ্ট, বড় কষ্ট। তারপরে মৃত্যুঞ্জয়ের দেহের ঊর্ধ্ব অংশ টেবিল থেকে উঠে চেয়ারে হেলান দিয়ে মাথায় এলিয়ে দিল। ঝুমা বলল, তোমার এই অবস্থা কে করলো নিখিলদা? তুমি কি শুনতে পাচ্ছ আমাদের কথা? মৃত্যুঞ্জয়ের মুখ দিয়ে কথা বেরোলো, আমি 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 লিখছিলাম দুই বন্ধুর গল্প। আমি আর কানাইয়ের গল্প, ওর সাথে কাটানো ছেলেবেলার গল্প। কানাইকে কত ভালোবাসতাম তার গল্প, ওর ধীরে ধীরে নকশাল হয়ে ওঠার গল্প। বড় বড় কষ্ট পেয়েছিলাম ওর মৃত্যুতে, সেই গল্প গল্প লিখতে লিখতে এক সময় পেছনে শুনলাম ভয়ানক গর্জন। চকিতে ফিরে দেখি বাঘের মতন একটা কুকুর একটা চোখ গলে ঝুলে আছে। তার চোখে প্রতিহিংসা, সদন্তগুলো থেকে নাল ঝরছে। সে ঝাঁপিয়ে পড়লো আমার উপরে। তারপর সব শেষ। ঠিক এমন সময় একটা কালচে ধোঁয়া ঘরটাকে পুরো ঘরটাকে আচ্ছন্ন করে ফেললো। হঠাৎ মৃত্যুঞ্জয় টান টান হয়ে উঠে বসলো। আমরা ভীষণ চমকে উঠলাম। মৃত্যুঞ্জয়ের একটা চোখ যেন কেউ উপড়ে নিয়েছে। প্রচন্ড ভয় পেয়ে দু হাত পিছিয়ে গেলাম। গলা বুঝে এসেছে। কোনো মতে তোতলাতে বললাম, মৃত্যুঞ্জয়, এসব কি? মৃত্যুঞ্জয়ের কণ্ঠ দিয়ে যে কণ্ঠস্বর বেরোলো সেটা শুনে আমাদের অচৈতন্য হবার জোগাড় হলো। সে শূন্যের কোনো একদিকে তাকিয়ে অদৃশ্য কোনো কিছুর উদ্দেশ্যে ঝাঁঝিয়ে বলল, মিথ্যে কথা। যদি ভালোই বাসলি তাহলে মারলি কেন মারলি? স্নায়ুর চাপ রাখা যাচ্ছে না, কারণ মৃত্যুঞ্জয়ের মুখ নিঃসৃত কথাগুলো বলছে কানাইদা। কানাইদা? কণ্ঠস্বর দিয়ে আর কোনো শব্দ বেরোলো না আমার। মৃত্যুঞ্জয়ের কণ্ঠ বলে চলল, আমি কানাই। কানা বল রে সালা, কানা বল। আমি আর ঝুম কাঠের পুতুলের মতো বসে আছি। মৃত্যুঞ্জয়ের মুখ থেকে কানাইদার কণ্ঠ বলল, জানিস আমার মৃত্যুর জন্য কে দায়ী? জানতে চাস তো? চিঁচি শব্দ করে দুজনে হ্যাঁ বলার চেষ্টা করলাম। আমাকে আর বাঘাকে বিষ খাইয়ে মেরেছে ওই শালা নিখিল। মাথায় বাজ পড়লেও এত অবাক হতাম না আমরা। নিখিলদা? হ্যাঁ, রুলিং পার্টির থেকে মোটা টাকার বিনিময়ে বুদ্ধি করে আমাকে আর বাঘাকে সরিয়ে দিয়েছে ও। আবার মৃত্যুর দিন রাতের বেলা আমায় ওর বাড়িতে ডেকে খেতে বলে। ও ছেলেবেলার বন্ধু, ভালো করে জানতো আমি ওকে সন্দেহ করব না।
পায়েসের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিল। তারপরে মোটা টাকা পেয়ে লেখক সেজে বহাল তবিয়েতে ছিল। বাঘা কপাল জোরে বেঁচে যায়। অপঘাতে মৃত্যু হয়ে আমি প্রেত যদি প্রাপ্ত হই। বোকা নিখিল জানতো না তারা ত্রিকালজ্ঞ হয়। যে কটা পার্টির ছেলে গ্রাম প্রধান এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আমি সবাইকেই সরিয়ে দিয়েছি। সব কটা এখন প্রেত লোকে ঝুলছে। শুধু বিশ্বাস করতে পারছিলাম না নিখিল এমন কাজ করতে পারে। মানুষ মৃত্যুর পর তার প্রিয় মানুষের কাছাকাছি ঘোরাঘুরি করে। মায়া কাটিয়ে নিখিলের কাছ থেকে যেতে পারছিলাম না। প্রিয় বন্ধুর মায়া বড় মায়া। মৃত্যু 2 দিন পরে দেখলাম ও ষড়যন্ত্রকারীদের কাছ থেকে হাওয়ায় খুনের পারিশ্রমিক নিচ্ছে। ধীরে ধীরে সমস্ত বিশ্বাস ভালোবাসা আমার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঘৃণা জন্মালো এই ঘৃণ্য মানুষের প্রতি। যদিও আত্মা ষড়রিপু থেকে মুক্ত থাকে, তবু কেন জানি না প্রতিশোধ স্পৃহা কিছুতেই আমায় মুক্তি দিচ্ছিল না। তাই বাঘার উপর ভর করলাম। ও আমার অদৃশ্য উপস্থিতি টের পেত। এরপর একে একে 4টেকে মৃত্যুর মুখ চুম্বন করিয়েছি। বাকি ছিল নিখিল। স্টাডিতে এসে যখন দেখলাম এত বড় পাপ করেও একটা মিথ্যে গল্প লিখেও নাম কিনতে চাইছে, আর সহ্য করতে পারলাম না। বাঘার উপর ফের ভর করলাম। বাকি কাজটা বাঘাই ছেড়ে দিল। ঘরে পিন পতনের নিস্তব্ধতা বিরাজ করছে। এমন সময় মৃত্যুঞ্জয়ের মুখ আবার ঝুলে গেল এবং সে টেবিলে মাথা রেখে পূর্ব অবস্থায় ফিরে গেল এবং তার কণ্ঠ থেকে এর নিখিলদার আওয়াজ বেরোতে লাগলো। সে বলল, আমায় মাফ করে দে ভাই। জানি এ পাপের ক্ষমা নেই। এই অপরাধীর জ্বালায় আমার আত্মা এখনো মুক্তি পায়নি। প্রেত জনিতে আমি বড় কষ্ট পাচ্ছি। একটিবার ক্ষমা করে দে ভাই। আমি মুক্তি নিয়ে অন্য লোকে চলে যাব। ক্ষমা করে দে ভাই, দয়া করে ক্ষমা করে দে ভাই। এর মৃত্যুঞ্জয়ের দেহ চাগার দিয়ে উঠে বসলো। সে ঝাঁঝিয়ে উঠল, ক্ষমা? ওকে ক্ষমা? বিশ্বাসঘাতক, বন্ধুর নামে কলঙ্ক তুই, যে টাকার লোভে বন্ধুর জীবন শেষ করে দিতে পারে। তাও ঠান্ডা মাথায়। আর যাই হোক, মানুষ ছিল না। আবার মৃত্যুঞ্জয় টেবিলে ঝুঁকে পড়ল। তার কণ্ঠস্বর দিয়ে অনুতাপের কান্না বেরোচ্ছে। সে বলল, আমি মানছি আমি অপরাধ করেছি। আমি অনেক বড় অপরাধ করেছি ভাই। তবে তোর আন্তরিক ক্ষমা ছাড়া আমি এই বিশ্ব সংসারের মায়া ডোর থেকে কোনোদিনও মুক্তি পাবো না। এর মৃত্যুঞ্জয় সোজা হয়ে উঠে বসল, বলল, একটা শর্তে মাফ করতে পারি। যদি এই খুনের কথা
সব লোক সমক্ষে আনা হয়। আমায় খুন করার পারিশ্রমিকে বানানো তোর ওই সাম্রাজ্য চুরমার হয়ে যাক, এটাই আমি চাই। ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে মৃত্যুঞ্জয়ের মুখ। বুঝতে পারছি কি ভীষণ চাপ তাকে সহ্য করতে হচ্ছে। তার দেহের ভেতরে একবার প্রবেশ করছে কানাইদা, আর একবার নিখিলদা। ভয়ঙ্কর বাক যুদ্ধ বেঁধে গেছে দুজনের মধ্যে। মৃত্যুঞ্জয় সম্পূর্ণ ঘোরে। একমাত্র সেই এই প্ল্যানজেট শেষ করার নিয়মাবলী জানে। বুঝতে পারছিলাম না কিভাবে এটা শেষ করব। একজন আক্রোশী আত্মা, একজন ক্ষমা প্রার্থী আত্মাকে কিভাবে বিদায় করব। হঠাৎ হঠাৎ মৃত্যুঞ্জয় আমার দিকে ফিরল। তার মুখ থেকে কানাইদার কণ্ঠ বলে উঠল, তোরা তো সব জানলি, কালই এই নিখিলের মুখোশ খুলে দিবি সমাজের সামনে। মনে রাখ, যদি সেটা করতে না পারিস, আমার আত্মা কাউকে নিষ্কৃতি দেবে না। আমি আর ঝুম তখন আতঙ্কে ঠক ঠক করে কাঁপছি। তাও মিনমিন করে বললাম, এটা কি করে সম্ভব কানাইদা? আমি যদি এখন এইসব বিষয়ের অবতারণা করি, তার তো কোনো প্রমাণ নেই। লোকে আমার কথা বিশ্বাস করবে কেন? তাছাড়া আমি কলেজ স্টুডেন্ট। কোনো রকম যদি কোনো আইনি জটিলতায় ফেঁসে যাই, আমার পুরো ক্যারিয়ারটা বরবাদ হয়ে যাবে কানাইদা। প্লিজ দয়া করো আমাদের। এটা আমি বা ঝুম কেউই কিন্তু করতে পারবো না। প্লিজ কানাইদা, প্লিজ। ওপাশ থেকে কানাইদার গলার গর্জন শোনা গেল, Everyone is selfish and traitor. তবে নিখিলও চলে থাকবেন জনিতে। তবে শুনে রাখ, আজকের পর এই কাহিনী যেন কারোর মুখে না আসে। যদি ভুল করেও কারো মুখে আসে, তাহলে সেদিনই হবে তার শেষ দিন। কালো ধোঁয়াটা আমাদের চারপাশ প্রদক্ষিণ করলো। তারপর ধীরে ধীরে আকার নিল একটা কুকুরের। তোরা তোরা বাস্কারভিলসের দানব কুকুরের কথা পড়েছিস নিশ্চয়ই। ঠিক ঠিক ভয়ঙ্কর নেকড়ের মতো সেই কুকুর, কানাইদার বাঘা। তার এক চোখ কানা, সদন্তগুলো বিকশিত হচ্ছে। গলার ভিতর থেকে বেরিয়ে আসছে একটা চাপা গর্জন। বাঘাকে যখন দেখেছিলাম, তার চেহারা এমন ছিল না। তবে তবে বাঘাও কি প্রেতজনি প্রাপ্ত হয়েছে? আমাদের স্নায়ুর চাপ সজ্জাতীত হয়ে যাচ্ছিল। আমার ব্ল্যাক আউট হয়ে গেল। চোখ যখন খুলল, তখন দেখলাম তোর দিদিমাও একপাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। পুরো ঘর লণ্ডভণ্ড। মোমবাতি উল্টে পড়ে নিখিলদার লেখা সব কটা বই প্রায় জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। মুখ থুবড়ে মাটিতে পড়ে রয়েছে মৃত্যুঞ্জয়। তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। ঘরে কোনো কুকুর বা অলৌকিকের চিহ্ন মাত্র নেই। ক্রমাগত অনেকবার ঝাঁকানোর পর ঝুমের জ্ঞান ফিরল। ওই রকম ডাকাবুকো মেয়ে মাটির পুতুলের মতো জড়সড় হয়ে গেছে। মৃত্যুঞ্জয়কে ঝাঁকাতে লাগলাম, প্রাণপণে ডাকতে লাগলাম, মৃত্যুঞ্জয়, কি হয়েছে তোমার? মৃত্যুঞ্জয়, সাড়া দাও। মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়, কি হয়েছে তোমার? ওকে চিৎ করে শোয়াতেই পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। মৃত্যুঞ্জয়ের দেহে প্রাণ নেই। ও মৃত। দুটো প্রবল আত্মার ক্রমাগত ওর দেহের উপর চাপ সৃষ্টি। ও
ও আর নিতে পারেনি। বড় কষ্ট হলো। আমাদের এই অতি কৌতূহলী ছেলে মানুষের জন্য একটা তাজা প্রাণ ঝরে গেল। স্বার্থপরের মতো মৃতদেহ ওই বাড়িতে ফেলে রেখেই ফেঁসে যাওয়ার ভয়ে আমরা পিছনের জানলা দিয়ে সন্তর্পণে নেমে পালিয়ে যাই। আজ এই বয়সেও সেই স্বার্থপরতা, সেই দুঃখ, সেই পাপবোধ আমায় যেন কুড়ে কুড়ে খায়। দাদুন থামলো, হাত দুটো মাথায় দিয়ে মুখ নিচু করে হু হু করে কেঁদে উঠল। আমি চিৎকার করে বলে উঠলাম, এটা তুমি কি করলে দাদুন? এই গল্প বললে যদি তোমার ক্ষতি হয় তাহলে আমাদের এই গল্পটা বললে কেন? কান্না সম্বরণ করে দাদুন আমাদের মাথায় হাত বুলিয়ে স্নেহের সঙ্গে বলল, পাপ করেছি, আর তার প্রায়শ্চিত্ত করতে হবে না? কি হবে স্বার্থপর জীবন নিয়ে? দাদুনের মুখ ঘামে ভিজে গেছে, গা হাত পাও বেশ গলদঘর্ম হয়ে গেছে। দাদুন বলল, তোরা বস, আমি কুয়ো থেকে মাথায় একটু জল ঢেলে আসি। বস তোরা, বস। চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার। বিরাট বিরাট বৃক্ষগুলো এ বাড়ির চারপাশ বেষ্টন করে আছে। হ্যারিকেনের আলোয় তাদের বিরাট ছায়াগুলোকে দেখে গাটা ছমছম করে উঠল। দাদুন দাওয়া ছেড়ে উঠোনে পা রাখতেই চারদিকে একটা পচা বুনো গন্ধ ছড়িয়ে পড়ল। আমরা সবাই নাকে চাপা দিয়ে ইতিউতি তাকিয়ে এই কুগন্ধর উৎস সন্ধান করতে লাগলাম। হঠাৎ দিদিমা ঘর থেকে বেরিয়ে এলো। মনে হয় কিছু আন্দাজ করেছে। চারপাশের বাতাসের গন্ধ শুঁকে তার চোখ বিস্ফারিত হয়ে উঠল। দাদুনকে হঠাৎ মরিয়া ডাক ডাকলো দিদিমা। চেঁচিয়ে উঠল, থামো, আর এগিয়েও না। দাদুন সামনে এগিয়ে গেল, সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে। সে যেন হঠাৎ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। তার চোখের দৃষ্টি আর শ্রবণ শক্তি কেউ অলৌকিক মায়ায় বশ করে নিয়েছে। বুড়ো আম গাছটার পিছনে হঠাৎ চোখ যেতে আঁতকে প্রায় লাফিয়ে উঠলাম। এলোমেলো হয়ে থাকা খড়ের স্তূপের পেছনে জ্বলন্ত ওইটা কি? শিয়ালের চোখ? না তো, যে কোনো বুনো জন্তুর চোখ রাত্রে জ্বলে, কিন্তু সেগুলো তো পিতাভ। সে চোখ টকটকে লাল, যেন আগুনের ভাঁটায় জ্বলন্ত কয়লা। আমার পা দুটো যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। দাওয়ায় উপস্থিত বাকি সবাই যেন সেই চোখের দিকে তাকিয়ে সম্মোহিত হয়ে গেছে। এমন সময় খড়ের গাদার পিছনে ঝোপের আড়াল থেকে সামনে বেরিয়ে এসে দাঁড়ালো নেকড়ে বাঘের মতো ভয়ঙ্কর একটা কুকুর। একটা বড় কুকুরের 3 গুণ আকার তার একটা চোখ কানা, যেখান দিয়ে ঝরছে তাজা রক্ত। সেটার পাশে হঠাৎ করে এবার যে আব ছায়া ফুটে উঠল, সেটাকে চিনতে আমার অসুবিধে হলো না। এ সেই কানা, অর্থাৎ কানাইয়ের ভয়ঙ্কর প্রেতাত্মা। সর্বাঙ্গে পোড়ার দাগ, একটা চোখের জায়গায় একটা পোড়া কোটর মাত্র। তাহলে দাদুন একটা কথাও ভুল বলেনি। দাদু এক মনে ওদের দেখছে, একদম ভাবলেশহীন। চোখের সামনে মৃত্যুকে দাঁড়িয়ে থাকতে দেখলে হয়তো মানুষ এমনই হয়ে যায়। অপছায়াটা খিসখিস করে হেসে উঠল এবার, আর সেই দানব কুকুরটার দিকে তাকালো। সাথে সাথেই সবাইকে স্তম্ভিত করে দিয়ে একটা প্রাণঘাতী গর্জন করে নিমেষে কুকুরটা দাদুর ওপর ঝাঁপিয়ে পড়ল। আমরা চিৎকারটুকু করার অবকাশই পেলাম না। দাদুর অন্তিম চিৎকারের সাথে সাথে সেই অপছায়া আর কুকুরটা দাদুকে একটা পুতুলের মতো নিয়ে প্রায় হাওয়ায় মিলিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে গিয়েছিলাম সবাই। ঘোর কাটল ধপধপ করে দুটো আওয়াজে। দেখলাম কাটা কলা গাছের মতো মাটিতে সংজ্ঞাহীন হয়ে পড়ে আছে মা আর দিদিমা। মামি কেঁদে উঠল। বড় মামাকে বলল, তুমি যাও, দেখো এক্ষুনি বাবাকে নিয়ে ওরা কোথায় গেল। বড় মামা আর আমি গায়ের উত্তর দিক বরাবর ছুটলাম।
কারণ ওদিকটা ঘন গাছপালা। কিন্তু দাদুর মৃতদেহ সে রাত্রে পাইনি। দুদিন তন্ন তন্ন করে খোঁজার পর যখন দেহ পাওয়া গেল না, তখন সকলে আতঙ্কে পাথর হয়ে গিয়েছিলাম। দিদিমা বারে বারে জ্ঞান ফিরে পাচ্ছিল আর বারে বারে জ্ঞান হারাচ্ছিলেন। চোখের সামনে এরকম দৃশ্য দেখে আমার মায়েরও আতঙ্কে মস্তিষ্ক সামান্য বিকৃতির লক্ষণ দেখা দিল। মা রাগে এলো পাথারি আমাকে মারতে শুরু করলো। মেরে ফেললি তো বেজানমা, আমার বাবাটাকে মেরে ফেললি তো। এবার শান্তি হয়েছে হারামজাদা? ওই কি হয়ে গেল গো? সবাই মিলে টেনে না ধরলে সেদিন হয়তো মা আমায় মেরেই ফেলতো। 3 দিনের দিন সকালে উঠে যে দৃশ্য দেখলাম তাতে পায়ের নিচ থেকে জমি সরে গেল। মামার বাড়ির দাওয়ার উপর মুখ থুবড়ে মরে গেছে দাদু। তার গলার নলি ছিন্ন বিচ্ছিন্ন। বন দপ্তরকে সেই দানব কুকুরের কথা বলতে তারা হেসে উড়িয়ে দিল। বলল, দানব কুকুর এই গ্রামে? আরে মশাই, মানুষের বন কাটার ঠেলায় পশু পাখিদের কি আর থাকবার যে আছে? আমার মনে হচ্ছে পাগলা শিয়াল টিয়াল হবে। হ্যাঁ। মামা হাউ হাউ করে কেঁদে বলল, সে কুকুর সাধারণ কুকুর হলে কিছু বলার ছিল না, কিন্তু তাকে আমরা সবাই দেখেছি, সাক্ষাৎ যেন যমদূত, প্রেত কুকুর। উপস্থিত দারোগা সাহেব বললেন, দেখুন, পুলিশের কাজ চোর ডাকাত অপরাধীদের নিয়ে। এখন যদি আপনারা ভূত বলে এই ঘটনাকে এস্টাবলিশ করার চেষ্টা করেন তাহলে মাফ করবেন। পুলিশের রুল বুকে ভূতকে সাজা দেওয়ার কোনো আইন নেই। আমরা সত্যি দুঃখিত। এনিওয়ে, টেক কেয়ার। এই বলে গোটা পুলিশের দলটা চলে গেল। বন দপ্তরও ধীরে ধীরে চলে গেল, কারণ গ্রামের মামুলি ঝোপঝাড়ে খটাস, ভামবিড়াল, শিয়াল ছাড়া কোনো হিংস্র জন্তু থাকতে পারে না। দাদুনের মৃত্যু সংবাদে গোটা গ্রাম ভেঙে পড়ল এবং মৃত্যুর কারণ শুনে যার পর নাই আতঙ্কিত হয়ে পড়ল। ধীরে ধীরে দাদুনের অন্তিম কার্য সমাধা করা হলো। দাদুনের শ্রাদ্ধের পরের দিন থেকেই মায়ের কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দেখা দিল। রাত্রে একা একাই ঘুম থেকে চমকে উঠে পড়তো। একটা লাঠি নিয়ে যেন কার উদ্দেশ্যে বলতো, হাট হাট, চলে যা, আমার বাবাকে ছেড়ে দে বলছি, নইলে লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেব। চলে যা, ছেড়ে দে আমার বাবাকে, ছেড়ে দে। বাবা অনেক ডাক্তার দেখালেন। শেষে সাইকোমেডিসিনের প্রভাবে মায়ের পাগলামো কিছুটা কাটলেও দেখেছ তো, মা প্রায় বিছানা নিয়ে নিয়েছে। মাঝে মাঝে আমায় চিনতে পারে এবং মাঝে মাঝে কাউকেই চিনতে পারে না। অর্ধেক সময় শুয়েই থাকে, যেন ওঠার কোনো ক্ষমতাই নেই। এইটুকু বলতে বলতে আমি খেয়াল করলাম আমার পাশে কারো শব্দই পাচ্ছি না, না বিদিশা না হ্যাপি। কোথায় গেল ওরা? বিদিশা, হ্যাপি, কোথায় গেলি তোরা? না, কারো কোনো শব্দ নেই। গল্প শুরু করার আগেই মোমবাতি নিভিয়ে দিয়েছিল ওরা, কিন্তু হাতড়েও দেশলাই খুঁজে পেলাম না মোমবাতি জ্বালানোর জন্য। ঠিক এমন সময় কাঁধে একটা কার যেন নিঃশ্বাস পড়ল, সাথে একটা আষ্টে এবং পোটকা গন্ধ। একটু চমকে সামনের দিকে তাকিয়ে দেখি, ঠিক যেখানে হ্যাপি বসেছিল সেখানে উল্টো পিঠ করে বসে আছে একটি মানুষের অবয়ব। যেখানে বিদিশা বসেছিল সেখান থেকে জল করছে দুটি লাল হিংস্র কুকুরের চোখ। এই আকস্মিক চমকে আমি কি করব বুঝতে পারলাম না। বিছানা থেকে ছিটকে গিয়ে মাটির কোণে গিয়ে পড়লাম। অত বিপদের মধ্যে হঠাৎ মনে পড়ে গেল দাদুনের কথাটা। দাদু এই গল্প শুরু করার আগে বলেছিল, এই গল্প যার মুখ দিয়ে বেরোবে
আজই মৃত্যু হবে, মৃত্যু। সত্যি তো, এই গল্প শেষ করার পরপরই তো দাদুনের মৃত্যু হয় ওই ওই শয়তানের হাতে। তবে কি লোডশেডিং, গল্প শুনতে চাওয়া, এগুলো সবই ফাঁদ? হ্যাপি আর বিদিশার রূপ ধরে তবে এরাই কি আমার সামনে এতক্ষণ বসেছিল? আবছা অবয়বটা এবার ঘুরে দাঁড়ালো আমার দিকে। ঠিক আজ থেকে 18 বছর আগে দাদুনের দাওয়ায় যে বিভীষিকা দুটোকে দেখেছিলাম, তারা 18 বছরের পর ফের রক্তের গন্ধে হাজির হয়েছে। ওদের প্রতিশোধ স্পৃহা, রক্তের লালসা আজও অব্যাহত। অতৃপ্ত আত্মা কানাই আর তার প্রেত কুকুর বাঘা হ্যাপি আর বিদিশার রূপ ধরে আমার মুখ দিয়ে বলিয়ে নিয়েছে সেই গল্প। আমার গলা বুঝে এলো। কুকুরটা এক পা করে আমার দিকে এগোতে শুরু করলো। তার চোয়াল দিয়ে লালা পড়ছে, চোখে ঠিকরে পড়ছে আগুন। আমি তখন চেঁচানোর মতো অবস্থাতেও নেই। আমার গাল আমাকে দিয়ে ইচ্ছাকৃত ভুল করিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। এইবার কুকুরটা আমার উপর লাফাতে উদ্যত হচ্ছে। হঠাৎ মায়ের উন্মাদ গলা পেলাম ঘরের বাইরে থেকে। ছেড়ে দে, আমার বাবাকে ছেড়ে দে, নইলে লাঠির ঘায়ে তোদের মাথা ফাটিয়ে দেব। দরজার দিকে তাকিয়ে দেখি আমার বিছানা নেওয়া অসুস্থ মা প্রচন্ড আক্রোশে ছুটে এসেছেন আমার ঘরে। হাতে একটা মোটা লাঠি, হাতে একটা পদ্ম বীজের মালা। মনুষ্য এবং মনুষ্যতর অপছায়া দুটি আমার দিক থেকে ফিরে মায়ের দিকে তাকালো। যে মা হাত পা নাড়াতে পারছিল না, সেই মা বনবন করে মাথার উপরে লাঠি ঘোরাচ্ছে আর বলছে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমার বাবাকে, লাঠির ঘায়ে তোদের চূর্ণ বিচূর্ণ করে দেবো আমি, ছেড়ে দে। এমন সময় মা আমার কণ্ঠ লক্ষ্য করে সেই পদ্ম বীজের একটি মালা ছুঁড়ল, আর সঙ্গে সঙ্গে আমার উপর ঝাঁপিয়ে পড়ল বাঘা। কিন্তু আমার গা ছুঁতেই সে পিছন দিকে 3 হাত ছিটকে পড়ল। ভয়ঙ্কর এক ডাক ছেড়ে দুটো ছায়াই দেওয়ালের কাছে চলে গেল। অচেতন হওয়ার আগে ঝাপসা হয়ে আসা দৃষ্টিতে দেখলাম দুটো প্রাণীর ধারণ করা অবয়ব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। গুঁড়ো গুঁড়ো ধুলোর মতো কিসব বাতাসে মিলিয়ে যাচ্ছে। যখন চেতন ফিরল, ঘরে তখনও নিকষ কালো অন্ধকার। এমন সময় কচি কণ্ঠ আর বিদিশার কণ্ঠে সচকিত হয়ে উঠলাম। রান্নাঘরের সামনে থেকে তাদের গোঙানির শব্দ আসছে, কিন্তু কারো কথা বোঝা যাচ্ছে না। হাতড়ে হাতড়ে হামাগুড়ি দিয়ে রান্নাঘরের সামনে পৌঁছলাম। রান্নাঘর থেকে দেশলাই নিয়ে খস করে দেশলাই কাঠি জেলে চমকে উঠলাম। বিদিশাকে আর হ্যাপিকে কেউ পিছমোড়া করে বেঁধে রেখেছে রান্নাঘরে। মুখ বেঁধে ফেলেছে কাপড় দিয়ে, যাতে চিৎকার না করতে পারে তারা। চিৎকার করে বললাম, হে কি বিদিশা, হ্যাপি, তোদের এই অবস্থা কে করলো? তোরা তো আমার কাছে ঘরে বসে গল্প শুনছিলি। ওদের মুখ খুলে দিতেই ওরা ভীষণ জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, হাঁপাতে লাগলো। হ্যাপি ভীষণ ভয়ে কাঁদতে লাগলো। তারপর বিদিশার কোলে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ কেটে গেল। একটু স্বাভাবিক হয়ে এলে বিদিশা ভয়ঙ্কর আতঙ্ক নিয়ে বলল, কি বলছো কি? তোমাকে যখন হ্যাপিকে নিয়ে যেতে লাগলাম তখনই তো লোডশেডিং হলো, আর ঠিক তারপরেই আমাকে আর হ্যাপিকে পিছন থেকে কে যেন চেপে ধরে আমাদের মুখ হাত পা বেঁধে ফেললো। এতক্ষণ আমরা নড়তে পর্যন্ত পারছিলাম না। এসব শুনে আতকে উঠলাম আমি। ওদের নিয়ে ঘরে ঢুকতেই আলো চলে এলো। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে মা। তার দেহে প্রাণের চিহ্ন মাত্র নেই। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে দৌড়ালাম। ডাক্তার বলল, আর কিচ্ছু করার নেই, ভয়ঙ্কর কোনো মানসিক উত্তেজনায় ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। মুনি আর নেই। সরি,
মা চলে গেল। দাদুর জীবনের ঘটে যাওয়া একটা বীভৎস ঘটনা আমাকে আজ মাতৃহীন করে দিল। একটি মাস কেটে যাওয়ার পর একদিন সন্ধ্যায় বিদিশা আমায় জিজ্ঞেস করলো, তুমি সেদিন কাকে গল্প শোনাচ্ছিলে, আর কি গল্প? ওকে আশ্বস্ত করে বললাম, এই গল্প কোনোদিন শুনতে চেও না, এই গল্প অভিশপ্ত। এই গল্পের শেষে আছে নিশ্চিত মৃত্যু। চুপ করে গেল বিদিশা। কোনোদিন আমার কাছে ও সেই গল্প শোনার আবদার করেনি। আপনারা যারা গল্পটা শুনলেন তারা কিন্তু কখনো কাউকে বলতে যাবেন না। জানেনই তো গল্পটা বললেই কি হয়। শুনছিলেন আজকের কাহিনী কাল বেলার বিভীষিকা। কলমে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শ্রুতি রূপান্তর স্নেহা ও RNM অভিষেক। কথকের চরিত্রে আমি দেবাঞ্জন এবং সৌরভ। বিভিন্ন চরিত্রে RJ সুদীপ্ত, RJ উষসী, রূপম, রূপঙ্কর, বর্ণালী, অন্তরা, অস্মিতা, পূজা, সঞ্চিতা, টুম্পা, RNM অভিষেক, জয়ন্ত, পার্থ এবং শৈবাল ভট্টাচার্য। শব্দ সংযোজন ও আবহ নির্মাণ তিতম। সমগ্র পর্ব পরিচালনা RNM অভিষেক।